হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই একটু জানায় দাও সাউন্ড দেখতে পাও কিনা, স্ক্রিনের লেখা শুনতে পাচ্ছ কিনা। হ্যালো 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 হ্যালো, সবাই একটু জানায় দাও সাউন্ড ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা এবং স্ক্রিনের লেখা শুনতে পাচ্ছ কিনা। বাচ্চারা, ফেসবুকে যারা আসো তোমরা কি আদৌ আসো? ফেসবুক তো আজকে খুব কারিশমা দেখায় দিল। হঠাৎ করে আমি দেখি, কিরে, আমার ফেসবুক মেসেঞ্জার হঠাৎ করে লগ ইন করতে বলে। আমি তো ভাই ভয় পেয়ে গেলাম। কি রে ভাই, একেবারে কোন হ্যাকার? কোনো জায়গাতে কিছু চলে না। তারপরে গিয়ে যখন সার্চ দিলাম গুগলে যে কি ব্যাপার, আজকে সমস্যাটা কি, ওরা বলল যে ফেসবুক মেসেঞ্জার ডাউন। তো ডাউন দেখে আমিও খুশি হয়ে গেলাম যে যাক, সমস্যা তাহলে আমার একার না, সমস্যা তাহলে সবার। এটা হচ্ছে হিউম্যান সাইকোলজি, বুঝছো? দেখবা যখন সমস্যা খালি একার হয় তখন খুব প্যারা লাগে, কিন্তু যদি সমস্যা সবার হয় তাইলে কিন্তু এত প্যারা লাগে না। আচ্ছা, ফেসবুকে আদৌ বুঝলাম না, ফেসবুকে মনে হচ্ছে, ও যাক যাক, তাহলে তো আছো তোমরা, দেখা যাচ্ছে। স্যার, রেকর্ডেড ক্লাসগুলো কি এইচএসসি পর্যন্ত থাকবে ওয়েব অ্যাপে? আরে অবশ্যই থাকবে, ইনশাল্লাহ থাকবে। একটা এভরিওয়ান মেনশন দিয়ে দিলাম ছোট্ট করে, এর আগে আসছিল না। তাহলে আমি তো অনলাইনে আছি, তাই না ভাইয়া? ফার্স্ট পেপারে কোন কোন চ্যাপ্টার পড়ে গেলে 5টা সিকিউ কমন পাবা? যদি নিউটনীয় বলবিদ্যা পড়ে থাকো তাহলে কৌণিক পার্টটা মাস্ট। কৌণিক পার্টের থেকে ব্যাংকিং দেখবা, জড়তার ভ্রামক দেখবা, কৌণিক ভরবেগ দেখবা। ঠিক আছে? জড়তার ভ্রামকের ওই যে লম্ব অক্ষ উপপাদ্য, সামান্তরিক অক্ষ উপপাদ্য, এই যে দুইটা জিনিস আছে, এগুলো দেখবা। ব্যাংকিং খুবই গুরুত্বপূর্ণ। আর রৈখিক পার্টের থেকে শুধুমাত্র ভরবেগের সংরক্ষণশীলতা, ধাক্কাধাক্কি, স্থিতিস্থাপক সংঘর্ষ হবে কি হবে না, ওই পার্টটা দেখবা। ঠিক আছে? তারপরে ভেক্টর থেকে নদী নৌকা দেখবা, গুণ দেখবা। তারপরে হচ্ছে আপেক্ষিক বেগের থেকেও তো দেখতেই হবে, আপেক্ষিক বেগ দেখতে হবে। ভেক্টরের লব্ধি থেকে খুব একটা আসলে দেয় না, দিলেও পারবা। তারপরে কাজ শক্তি ক্ষমতা থেকে কুয়া চৌবাচ্চা, পাম্পের কর্মদক্ষতা, ওই যে অর্ধেক খালি হয়ে গেল, বাকি অর্ধেক খালি করতে আর কত সময় লাগবে, এই টাইপের অঙ্কগুলা। তারপরে ওই যে আনত তল বরাবর উঠে যেতে নামতে কি পরিমাণ কাজ করতে হয়, এই টাইপের জিনিসগুলা। আর আরেকটা হচ্ছে ওই যে ধরো সিলেট বোর্ডে একটা প্রশ্ন আসছিল না, যে উপর থেকে একটা বস্তু যদি এই পিনের উপর এসে পড়ে, যেটা এখানেও ভর আছে ওইটারও ভর আছে, তাহলে প্রতিরোধকারী বল কত হবে, বাধাদানকারী বল কত হবে, ওই জিনিসগুলা কাজ শক্তি ক্ষমতা থেকে দেখবা। মোটামুটি চ্যাপ্টার শোনো, তুমি কোনগুলা পড়ছো এগুলা না জেনে ওই কোন 5টা পড়তে হবে এইটা আসলে বলা যাবে না। যারা পড়ছো, সবগুলাই পড়ছো, তারা সবগুলা চ্যাপ্টারই দেখে যাবা, বুঝছো? কিন্তু তুমি কোন চ্যাপ্টারগুলো পড়ছো সেটা না জেনে তো আসলে কোন 5টা পড়বা সেটা আসলে বলা যায় না। কিন্তু এদিক থেকে যদি আমি গুরুত্বপূর্ণ কথা বলি, আদর্শ গ্যাস থেকে মাস্ট একটা দিবেই, শিশিরাঙ্কর পাঠটা খুবই গুরুত্বপূর্ণ। তবে তোমাদের কলেজের প্যাটার্ন বোঝার জন্য আমি সব সময় তোমাদেরকে বলে আসতেছি যে তোমাদের 26 ব্যাচের, মানে আগের ব্যাচের ইয়ার ফাইনালের যে প্রশ্ন সেটা একটু কালেক্ট করো। দেখো ওই স্যাররা আসলে কোন টপিক থেকে প্রায়োরিটি দেয়, সেখান থেকেই প্রশ্ন দেওয়ার সম্ভাবনা অনেক বেশি। অনেক ক্ষেত্রে হুবহু কমনও দিয়ে দিতে পারে। যাই হোক, ওখান থেকে একটা আইডিয়া পাবা কোন জিনিসগুলো বেশি গুরুত্ব দিয়ে পড়া উচিত। আর একটা হচ্ছে তোমাদের কলেজের স্যারদের ক্লাস লেকচার। দেখা যায় অনেক স্যার নিজেদের ক্লাস লেকচার থেকেই প্রশ্ন তুলে দেন, তো সেইটাও হচ্ছে গুরুত্বপূর্ণ, ওইগুলা দেখবা। আর এছাড়া তুমি হচ্ছে দেখো বিগত বছরের যে সমস্ত প্রশ্নগুলো আসছে ওইগুলা থেকে দেখলেই একটা আইডিয়া পাবা। আর চ্যাপ্টারের নাম যদি বলি তাহলে এভাবে করে স্পেসিফিকলি বলা টাফ, বিশেষ করে কলেজের জন্য, কারণ কোন কলেজ সেখান থেকে আসলে প্রশ্নের প্যাটার্ন কেমন হয় এটা না দেখে কখনোই গেস করা যাবে না। বোর্ডেরটা যেমন
বিগত বছরের প্রশ্ন দেখে আমরা গেস করতে পারি যে হ্যাঁ গত 5 বছরে এই টপিকগুলো থেকে প্রশ্ন আসছে, এখান থেকেই সামনের বার আসবে। কিন্তু কলেজ স্পেসিফিক বলতে গেলে ওই কলেজ সম্পর্কে আসলে জানতে হবে, বা কলেজের বিগত বছরের প্রশ্নগুলো না জেনে সেটা আসলে বলা যাবে না। বুঝতে পারছো? তবে তারপরেও ধরো এই যে গতিবিদ্যা থেকে প্রাস দিবেই প্রশ্ন, শিওর থাকো এবছর প্রাস থেকে প্রশ্ন দিবেই। তারপরে হচ্ছে এই যে ভেক্টরের থেকে যদি বলি তাহলে নদী নৌকার ভেক্টরের গুণ, এই দুইটা পার্ট খুব ভালো করে পড়ে যাও, আপেক্ষিক বেগ 2 স্টার। আর এইদিকে নিউটনীয় বলবিদ্যার যেগুলো গুরুত্বপূর্ণ বললাম, মহাকর্ষ থেকে ওই যে স্যাটেলাইট দেখবা, আর ভূপৃষ্ঠ থেকে এত উচ্চতা আর এত গভীরতা, এই দুইটা পয়েন্টের মধ্যে জি এর তারতম্য কত, এরকম টাইপের বেশ কিছু প্রশ্ন আছে না, ওইগুলা দেখবা, প্লাস ওই যে স্যাটেলাইট যেগুলো আছে সেগুলা। তারপরে আসো পদার্থের গাঠনিক ধর্ম, এখান থেকে এই প্রবাহী অংশ থেকে এবার প্রশ্ন আসার চান্স তোমাদের অনেক বেশি। সেক্ষেত্রে যেগুলো আমি সিকিউ করাইছি ক্লাসের মধ্যে ওইগুলো ভালো মতন দেখে যাও, সম্ভাবনা প্রবল ওইখান থেকে হুবহু কমন পেয়ে যেতে পারো। আর 8 নাম্বার পর্যাবৃত্ত গতি থেকে প্রশ্ন যদি না দেয় তাহলে তরঙ্গ থেকে এবার দিতে পারে, যেহেতু এটা শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টার, তরঙ্গ থেকে আসার চান্স এবছরেরটা বেশি আর কি। আর আদর্শ গ্যাস মাস্ট, ঠিক আছে, ওখান থেকে আসবেই। ঠিক আছে, বিসমিল্লাহ। বাহ, একজনের কমেন্ট দেখে খুব খুশি হয়ে গেলাম, বলছে ভাই আপনি দিন দিন শুকিয়ে যাচ্ছেন। আরে সেরা। দেখো আমরা আজকে স্পেশাল টাইপের কিছু ম্যাথ প্রবলেম সলভ করার কথা। আমাদের কিন্তু এই অধ্যায়ের যাবতীয় যে সমস্ত কনসেপ্ট ছিল এবং সেই সাথে আমাদের ধরো বোর্ড স্ট্যান্ডার্ড যত টাইপের সিকিউ এমসিকিউ সম্ভব আমরা কিন্তু সিকিউ ক্লাস নিছি, এমসিকিউ ক্লাস নিছি, প্রবাহী অংশের জন্যও নিছি, স্থিতিস্থাপক অংশের জন্যও নিছি। এখন আমি এই চ্যাপ্টারের উপরে আরও 4-5টা মতন ক্লাস নিব, যেগুলোতে একদম ফ্রিলি আমি ধরো অ্যাডমিশন স্ট্যান্ডার্ড কিছু প্রবলেম সলভ করাবো। ঠিক আছে? তো এইগুলা হচ্ছে যাদের ধরো প্রিপারেশন ভাই অলরেডি আপনাদের সাথে সাথে আগায় আসি, তারা মাস্ট দেখবা, মিস করবা না। যাদের টার্গেট ইঞ্জিনিয়ারিং তারা অবশ্যই এই ক্লাসগুলো করবা। আর যারা মনে করতেছে যে ভাই আমি হচ্ছে আমার আগের অনেক পড়া গ্যাপ আছে, আমি আগে চ্যাপ্টারগুলো কোনোভাবে শেষ করি, তারা আমার আগের যেই মানে এই ক্লাসটার আগের পর্যন্ত যে ক্লাসগুলো হয়েছে এমসিকিউ ক্লাস পর্যন্ত, প্রবাহী অংশের এমসিকিউ ক্লাস পর্যন্ত, ওইটুকু পর্যন্ত দেখে চ্যাপ্টার শেষ করো। ঠিক আছে? তারপর বোর্ড সিকিউ, এমসিকিউ আরও যেগুলো প্র্যাকটিস করা যায় সেগুলো প্র্যাকটিস করো। ঠিক আছে? এইগুলা হচ্ছে আমরা কিছু স্পেশাল ম্যাথ ক্লাস এগুলা অ্যাডমিশন সামনে রেখে প্রিপেয়ার করতেছি আর কি। ঠিক আছে? ওকে, আচ্ছা, এই যে অনেক গ্যাপ ট্যাপ আছে, ঠিক আছে, এগুলো নিয়ে আবার তোমাদের সাথে গল্পে বসবো না আজকে। আর গল্প না করি, একবারে চলো আমরা টপিকের মধ্যে চলে যাই। তোমাদের সামনে ইয়ার ফাইনাল পরীক্ষা, বেশি লম্বা করবো না ক্লাস, খুবই অল্প ছোট ছোট ক্লাস হবে। তো চলো শুরু করি, বিসমিল্লাহ। সো প্রশ্নটা একটু তুলে ফেলো ঝটপট, প্রশ্নটা একটু তুলে ফেলো। টানা আমরা কিছু ম্যাথ প্রবলেম করে ফেলবো, হ্যাঁ, একটু প্রশ্নটা তুলে ফেলো, 40 সেকেন্ড ঝটপট। দ্রুত, খুব দ্রুত তুলবা। সুদীপ্ত সরকার, আসার মারবো কিন্তু তোমার একটা এখন। ঠিক আছে, ওকে, যাও, আর 10 সেকেন্ড দিলাম। ভাইয়া আর্কাইভ করছি, গত ক্লাস থেকে ম্যাথ করাইছেন ভাইয়া? আর্কাইভেরটার সাথে মিলায় না, গত বছর ওই যে সবগুলা একবারে শেষ করে গেছিলাম। গত বছরের প্যাটার্নের সাথে এবছরের প্যাটার্ন আলাদা, এবছরের প্যাটার্ন আরও বেটার। আগে সিকিউ এমসিকিউ সব শেষ করে নিচ্ছি, তারপরে হচ্ছে যা যা অ্যাডভান্স প্রবলেম আছে সেগুলো দেখাচ্ছি। তো আগের বছরের সাথে আমার প্যাটার্ন মিলাইলে হবে না। তো এই নতুন ক্লাস করবা, সব সময় চেষ্টা করবা নতুন বছরের ক্লাসগুলো করতে, বুঝছো? ওকে, চলো আমরা দেখি প্রশ্নে কি বলছে। আস্তে আস্তে দেখো, কোনো প্যারা নাই ভাইয়া, আমাদের কালকে বুয়েট পরীক্ষা না। আচ্ছা দেখো, একটা স্টিলের তার এর এক প্রান্ত একটা দৃঢ় অবলম্বনের সাথে যুক্ত আছে, তারের অপর প্রান্তে একটা বল প্রয়োগ করা হলো। তার মানে জিনিসটা এরকম যে ধরো এই যে এক প্রান্ত হচ্ছে দৃঢ় অবলম্বনের সাথে যুক্ত, আর আরেক প্রান্তে আমরা একটা বল প্রয়োগ করছি। ঠিক আছে? এবং এই বল প্রয়োগ করার ফলে দেখা গেল তারের একটা প্রসারণ হয় বলে দিচ্ছে আমাদেরকে।
সো প্রসারণ হয় মানে স্মল এল দেওয়া আছে 0.2 মিলিমিটার, মিটারে কনভার্ট করলে এই যে লিখে ফেললাম। যদি একই বল অপর একটা স্টিলের তার, এটাও স্টিল এটাও স্টিল, উপাদান তাইলে ভাইয়া সেম। তো বলছে যদি অপর একটা তার অপর একটা স্টিলের তারের উপরে প্রয়োগ করা হয় যার দৈর্ঘ্য হচ্ছে a এর দ্বিগুণ, যার দৈর্ঘ্য এই a এর দৈর্ঘ্য যা, এল এর মান যা, এল বি এর মান হচ্ছে এল এর দ্বিগুণ। ভাইয়া যা প্রশ্নে দেওয়া আছে আমি আগে সেটাই তুলতেছি। এবং ব্যাস হচ্ছে এর 2.4 গুণ। সো এর যা ব্যাসার্ধ সেটা হচ্ছে এই বি এর যা ব্যাসার্ধ, দেখো ব্যাস হচ্ছে এর 2.4 গুণ, 2.4 অফ আর এ। তো ভাইয়া এই ব্যাস যত গুণ ব্যাসার্ধও কিন্তু তত গুণই, তাই না? ব্যাসের সাথে ব্যাসার্ধ সম্পর্ক তো সমানুপাতিক। সো ব্যাস যদি দ্বিগুণ হয়ে যায় তাহলে ব্যাসার্ধও দ্বিগুণ হয়ে যাবে। সো আমাদের ব্যাস যদি 2 গুণ হয় সাপোজ, তাহলে ব্যাসার্ধ কি 2 গুণ না? সো আমরা দেখো বি এর যে ব্যাসার্ধ সেটা হচ্ছে এর ব্যাসার্ধের 2.4 গুণ। আচ্ছা, এখন বললো তাহলে বি এর প্রসারণটা কত হবে? সো এইটা হচ্ছে আমাদের বিটা, এই বি এর প্রসারণটা কত হবে, এই এল বি, এইটা আমরা ভাইয়া বের করতে চাই। তো বুঝতে পারছো কি চাইছে, এল বি চাইছে। তোমার এখানে প্রশ্নের মধ্যে ওয়াই দেওয়া নাই, তোমার প্রশ্নের মধ্যে বলা হয়েছে যে একই বল দেওয়া হয়েছে, অর্থাৎ এই বস্তুটার উপরেও একই পরিমাণ এফ বল প্রয়োগ করা হয়েছে যেটা এখানেও করা হয়েছিল। সো তাহলে যা যা সেম, দেখো এফ দুইটার সেম, তারপরে দুইটার উপাদান সেম বলে দুইটার ওয়াই কিন্তু সেম, তারপরে তাদের ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে এবং আমাদের দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে। তো এখান থেকে আমাদেরকে বলছে বি এর প্রসারণ কত হবে, অর্থাৎ এল বি বের করতে বলল। সো বুঝতেই পারছো, দেখো এল বি এর মানটা কত এইটা আমাদেরকে বের করা লাগবে। তো ভাইয়া যখনই দেখবা এরকম তুলনামূলক অঙ্ক আছে যে একটার ওপরে বল প্রয়োগ করলে এইটার ক্ষেত্রে এত হয়, তাহলে আরেকটার ক্ষেত্রে কত হবে, মাথায় রাখবা অলওয়েজ। যখনই দেখবা কোনো একটার সাথে তুলনা করে আরেকটার কত হবে এরকম টাইপের প্রশ্ন, একটার সাথে কম্পেয়ার করে আরেকটার কত হবে বের করতে বলছে, তখনই তোমার মাথায় খেলা উচিত যে এখানে আমি অনুপাতের কনসেপ্ট দিয়ে করে ফেলবো, এটা অনুপাত দিয়ে করব। তাইলে অনুপাত দিয়ে কিভাবে করব? দেখো যেহেতু এল বি বের করতে বলছে, তাই সবার আগে যেটা করব, আমরা মেইন সূত্র কি জানতাম বলতো, ওয়াই সমান সমান এফ ইন্টু ক্যাপিটাল এল ডিভাইডেড বাই এ ইন্টু স্মল এল। সো বলো তো স্মল এল সমান তাহলে কি লেখা যায়? কেন স্মল এল? কারণ আমি স্মল এল বিটা বের করব। সো স্মল এল এর সম্পর্কটা কি এইটা আমি আগে দেখতে চাই। সো সেটা হচ্ছে এফ ইন্টু ক্যাপিটাল এল ডিভাইডেড বাই এ ইন্টু ওয়াই। ঠিক আছে, আচ্ছা গেল। সো আমরা যে কাজটা করব, যেহেতু আমাদের এল এ দেওয়া আছে, সো আমি মূলত এর সাথে তুলনা করে এল বিটা বের করব। তাহলে কি করব দেখো, খেয়াল করো, এই যে এল বি ডিভাইডেড বাই এল এ সমান সমান কি লেখা যাবে? এল সমান লেখা যায় হচ্ছে, এটা লিখো না, এখন যেটা লিখতেছি এটা লিখবা না, দেখো এফ ইন্টু এল ডিভাইডেড বাই এ ইন্টু ওয়াই, এটা হবে হচ্ছে বি এর জন্য, আর এফ ইন্টু ক্যাপিটাল এল ডিভাইডেড বাই এ ইন্টু ওয়াই এটা হবে হচ্ছে এ এর জন্য। মনে আছে যে যখন তুমি এর জন্য সূত্র লিখবা এল এ, তখন তো এই সবগুলা এর যেই রাশিগুলা সেগুলা বসবে, আর যখন বি এর জন্য সূত্র লিখছো তখন বি এর যে রাশিগুলা সেগুলা বসবে, কোনো ডাউট নাই। কিন্তু তোমাদেরকে আমি এভাবে করে লিখতে মানা করছিলাম, বলছিলাম এখানে আমরা ডিরেক্টলি একটা স্টেপ স্কিপ করে আগায় যাব, প্রসেসের শর্টকাট করব আমরা এখানে একটা, যেহেতু অ্যাডমিশনের জন্য চিন্তা করতেছি। সো এখন থেকে একটু প্র্যাকটিসের মধ্যে রাখো। সো খেয়াল করো, এইখানে আমরা কিন্তু যে কাজটা করব সেটা দেখো যে এই স্মল এল এর সাথে এফটা কি সমানুপাতিক না? সমানুপাতিক না? সো যারা সমানুপাতিক সম্পর্ক তাদেরকে একই সাইডে রাখতে বলছিলাম, তাদেরকে একই সাইডে রাখবা। এর মানে কি, এল বি সমান হচ্ছে, যেহেতু দেখো এল বি উপরে, তাহলে বি এর যে এফ সেটা উপরে হবে, এল এ নিচে, তাই
এর যে এফ সেটা নিচে হবে। সো যেটা উপরে সেটা উপরে, যেটা নিচে সেটা নিচে। সমানুপাতিক সম্পর্ক দেখো, আরো তিনটা দেখাচ্ছি, খেয়াল করো। স্মল এল এর সাথে ক্যাপিটাল এল এর সম্পর্ক কি সমানুপাতিক না? সমানুপাতিক। তাহলে স্মল এল উপরে থাকলে ক্যাপিটাল এল উপরে হবে, অর্থাৎ এল বি এর জন্য হবে ক্যাপিটাল এল বি উপরে, আর এল এ যেহেতু নিচে আছে তাই এর যে ক্যাপিটাল এল সেটা বসবে নিচে। ফাইন। এবং দেখো এল এর সাথে এ যেহেতু ব্যস্তানুপাতিক, তাহলে মানে এটা উপরে থাকলে এটা নিচে থাকবে, এটা নিচে থাকলে এটা উপরে থাকবে। সো বি এর ক্ষেত্রে স্মল এল যেহেতু উপরে তাই এটা হবে নিচে, আর এর যেহেতু স্মল এল নিচে তাই ওর এরিয়াটা হবে উপরে। ঠিক আছে? আচ্ছা, এল বি দেখো ব্যস্তানুপাতিক ওয়াই এর সাথে, তাহলে ওয়াই বি হবে নিচে, ওয়াই এ হবে উপরে। ক্লিয়ার? সবাই একটু বলো। এটাকে অনেকবার দেখাইছি তোমাদেরকে, এইটা বুঝছো না? বুঝছো না এটা? আচ্ছা, সো খেয়াল করো তো কোন দুইটা জিনিস সেম। তাদের এই দুইটা জিনিস সেম বলছিল, একই পরিমাণ বল প্রয়োগ করা হলো এবং তাদের স্টিল দুইটাই হচ্ছে স্টিলের উপাদান ছিল। সো এখান থেকে আমরা দেখো যেই দুইটা জিনিস দেওয়া আছে, এল বি সমান কিন্তু 2 ইন্টু এল এ, তাহলে আমরা একবার এখান থেকে এল বি বাই এল এ সমান কি লিখতে পারি? 2 লিখতে পারি, 2 লিখতে পারি। তাহলে এল বি বাই এল এ এটা সমান আমি লিখতে পারি 2। ঠিক আছে? এবং দেখো এরিয়া মানে লেখা হচ্ছে পাই ইন্টু আর এ স্কোয়ার, আর এ বি মানে হচ্ছে পাই ইন্টু আর বি স্কোয়ার। অঙ্ক করতে করতে যখন একদম পটু হয়ে যাবা তখন দেখবা যে এই পাইটা তোমার আর লেখা লাগতেছে না, এই পাইটার লেখা লাগতেছে না। তুমি এরিয়া যখনই বসাইছো তখনই মাথায় খেলে যাবে, আরে এখানে তো পাই আর স্কোয়ার, এখানেও পাই আর স্কোয়ার, পাই পাই তো কেটেই যাবে। সো এইখানে বসতেছে ব্যাসার্ধ স্কোয়ার, এইখানেও বসতেছে ব্যাসার্ধ স্কোয়ার। সো আমরা এখান থেকে দেখো ভাই 2 ইন্টু আর এ বাই আর বি। সো এটার সম্পর্ক কি দেখো তো, আর এ বাই আর বি এর সম্পর্কটা কি? আর এ ডিভাইডেড বাই আর বি, এটার সম্পর্ক হচ্ছে 1 ডিভাইডেড বাই 2.4। তাহলে এর উপরে যেহেতু স্কয়ার তাহলে 1 ডিভাইডেড বাই 2.4, এটার উপরে হবে স্কয়ার। সো আমরা যেহেতু এল বি বাই এল এ করছি, আমাদের টার্গেট হচ্ছে এই যে এল বি কত এইটা বের করা, এল বি কত বের করা। সো এল বি সমান সমান হবে 2 ডিভাইডেড বাই 2.4 স্কয়ার ইন্টু এল এ। সো আমাদের এল এর মান যেহেতু জানা আছে, এটা 0.2 মিলিমিটার, তাহলে 2 বাই 2.4 স্কয়ার ইন্টু 0.2। সো এইটা আসতেছে 0.069। ঠিক আছে? 0.069 মিলিমিটার আসছে। যদি আমি যোগ বিয়োগে ভুল না করে থাকি তাহলে এটাই হচ্ছে উত্তর। ঠিক আছে? 2.4 স্কয়ার ইন্টু হচ্ছে 0.2 মিলিমিটার, 0.2 মিলিমিটার। আচ্ছা, সো এটা আসলো 0.069 মিলিমিটার, এটা আসলো 0.069 মিলিমিটার, 0.069 মিলিমিটার। ঠিক আছে? দেখো ক্লিয়ার কিনা, দেখো ক্লিয়ার কিনা। পারফেক্ট। ঠিক আছে? হ্যাঁ, ক্লাস আরো হবে এই চ্যাপ্টারের উপরে। ক্লিয়ার? পরের অঙ্কে গেলাম। বলো প্রসেসটা কি বুঝতে পেরেছো সবাই? প্রসেসটা কি বুঝতে কি পেরেছো সবাই? বলো তো প্রসেসটা কি বুঝতে পেরেছো কিনা বলো। ওকে, গুড। ঠিক আছে, চলো এরকম আরো কয়েকটা প্র্যাকটিস আমরা একটু করে আসি। একজন বলছো যে ভাইয়া এইটা তো বোর্ডের স্ট্যান্ডার্ডের প্রবলেম। ঠিকই বলছো। দেখো আমাদের রিসেন্ট টাইমসে বোর্ডের যে প্রশ্নগুলো হয় সেই প্রশ্নগুলা কিন্তু রিসেন্ট টাইমসে বোর্ডের যে প্রশ্নগুলা হয় এই প্রশ্নগুলা তুমি দেখবা যে অনেক ক্ষেত্রেই রিসেন্টলি যে অ্যাডমিশনের প্রশ্নগুলো আসতেছে সেই প্রশ্নগুলার কন্টেন্টের কনসেপ্টগুলোকে নিয়ে করা। এরকম অনেক রেকর্ড আছে যেটা আগে একবার বুয়েটে আসছিল, যেমন ও না ভৌতালিক বিজ্ঞান করো নাই তোমরা, আমি রিসেন্টলি ভৌতালিক বিজ্ঞান ওয়ান শট রেকর্ড করলাম, তো ওই সময় ওই জিনিসটা বলছিলাম যে রিসেন্টলি বোর্ডে কিছু কিছু কনসেপ্টের প্রশ্ন আসতেছে যেগুলা আগে কখনোই আসতো না, কিন্তু এগুলো অ্যাডমিশনের সময় আমরা পড়াইতাম। সো ওই অ্যাডমিশনের কন্টেন্টগুলা থেকে বোর্ডের প্রশ্নগুলা আসতেছে। এটা এখনকার সময়কার কথা না, এটা আরো কয়েক বছর আগের থেকে এই কাহিনী হচ্ছে।
তো এর জন্য মনে হচ্ছে যে ভাইয়া তাহলে এটা তো বোর্ডের স্ট্যান্ডার্ড না, এগুলো আসলে অ্যাডমিশনের স্ট্যান্ডার্ডই প্রবলেম, এগুলা চিন্তা করো না। এল এর ভ্যালু কত ভাই? এল এর ভ্যালু লাগবে না, আমাদের দুইটার অনুপাত দেওয়া আছে, বুঝছো? এল বি বাই এল এ এটার অনুপাত দেওয়া আছে, এই যে এল বি বাই এল এ, এই যে। তো অনুপাত জানলে আমার তো এগুলোর মান জেনে লাভ নাই কোনো, অনুপাত জানলে তো এটা কাটাকাটি হয়ে যাচ্ছে। ঠিক আছে, বলো তো এই প্রশ্নটা, এটা মনে হয় না তুললেও হবে। এই প্রশ্ন কই গেছিলাম ওইটায়, এইটা না তুললেও হবে। বলো তো এইটার উত্তরটা কি হবে? যদি একটা তারের দৈর্ঘ্য দ্বিগুণ এবং ব্যাসার্ধ অর্ধেক করা হয় তাহলে এর উপাদানের ইয়ংয়ের গুণাঙ্কের পরিবর্তন কত হবে? বলো তো ইয়ংয়ের গুণাঙ্কের পরিবর্তনটা কত হবে? এটা প্রশ্ন তোলার দরকার নাই, এটা আসলে কনসেপচুয়াল প্রশ্ন, খুব যে কোর ম্যাথমেটিক্যাল প্রশ্ন এরকমটা না। ইয়ংয়ের গুণাঙ্কের পরিবর্তন কি হবে? দেখো, যদি একটা তারের দৈর্ঘ্য দ্বিগুণ এবং ব্যাসার্ধ অর্ধেক করা হয় তাহলে এর উপাদানের ইয়ংয়ের গুণাঙ্কের পরিবর্তন কত হবে? সেম থাকবে। থ্যাংক ইউ রেজওয়ান কবির রুম্মান, ভেরি গুড। তুমি যদি আগে টি শার্ট না পেয়ে থাকো ইনবক্সে নক দিও, একটা টি শার্ট পাঠিয়ে দিব না তোমারে। সেম থাকবে, ভেরি গুড। এই যে অনেকে উত্তর দিচ্ছ 8 গুণ, অনেকে উত্তর দিচ্ছ 2 গুণ। সো খেয়াল করো ভাইয়া, ইয়ংয়ের গুণাঙ্ক ওয়াই, এই ইয়ংয়ের গুণাঙ্ক কি আমাদের তারের দৈর্ঘ্য কত, তারের ব্যাসার্ধ কত, এগুলার উপরে কি ডিপেন্ড করে নাকি? না ভাই, ইয়ংয়ের গুণাঙ্ক এটা তো একটা উপাদানের কনস্ট্যান্ট, এইটা তো একটা উপাদানের ধ্রুবক, তাহলে এটা তো সেম থাকবে, এটা তো সেম থাকবে, এটা সেম থাকবে। এটা উপাদানের উপর ডিপেন্ড করে, উপাদান এবং তাপমাত্রার উপর ডিপেন্ড করে। তাপমাত্রার সাথে সম্পর্ক কি এটা আমাদের পরীক্ষায় লাগবে না, বইতে নাই সূত্র। কিন্তু আমাদের ইয়ংয়ের গুণাঙ্ক উপাদানের সাথে সাথে চেঞ্জ হয়, উপাদানের উপর নির্ভর করে, উপাদানের উপর নির্ভরশীল। এটা কিন্তু কোনো দৈর্ঘ্য টৈর্ঘ্য কোনো কিছুর উপরে ডিপেন্ডেন্ট না। ঠিক আছে, যেমন ধরো তোমাকে যদি আমি এই প্রশ্ন করি, সাপোজ ভি সমান সমান আই আর, এই সূত্রতে দেখে আসছো সবাই। তো বলো তো যদি আমরা এখানে ভোল্টেজ বাড়াই তাহলে ভোল্টেজ বাড়াইলে আর কেমনে, আর কি হবে? ভোল্টেজ বাড়াইলে কি আর বাড়বে? আর তো ধ্রুবক, আর তো ধ্রুবক, ভোল্টেজ বাড়াইলে আই বাড়বে। ঠিক আছে, আর তো চেঞ্জ হবে না। যা হোক, আমাদের ওয়াই কিন্তু কনস্ট্যান্ট, ওয়াইটা কিন্তু ধ্রুবক। ঠিক আছে, ওয়াইটা কিন্তু কনস্ট্যান্ট, ওয়াইটা কিন্তু ধ্রুবক। সো যদি একটা তারের দৈর্ঘ্য দ্বিগুণ ব্যাসার্ধ অর্ধেক করা হয়, ইয়ং ওই উপাদানের ইয়ংয়ের গুণাঙ্কের কোনো পরিবর্তন হবে না, কারণ এটা উপাদানের উপর নির্ভরশীল। যতক্ষণ উপাদান সেম, উপাদান যেহেতু সেম, উপাদান সেম মানে আই সেম, উপাদান সেম হলে ওয়াই সেম, ওয়াইও সেম হবে। ঠিক আছে, আমি যে প্যাটার্নে অঙ্কগুলো করাচ্ছিলাম এগুলো আগে আরো কয়েকটা করাই আসি, চলো এই টাইপগুলো আগে শেষ করে আসি। বলো তো ঝটপট এটা একটু করো তো। 3 নাম্বার অঙ্ক, প্রশ্নটা তুলে ফেলো দ্রুত, তোলো। দুইটা আলাদা আলাদা তার এ এবং বি কে একই পরিমাণ বল দ্বারা টেনে যথাক্রমে এত মিলিমিটার এবং এত মিলিমিটার লম্বা করা হলো। মনে করো তার দুইটার উপাদান একই, বি এর ব্যাসার্ধ এ এর 4 গুণ, অনুপাত এত হলে এক্স এর মান কত হবে? দৈর্ঘ্যের অনুপাত কত হলে এ এবং বি এর দৈর্ঘ্য অনুপাত যথাক্রমে 1:x হলে এক্স এর মান কত? ঠিক আছে, আবারও তুলনামূলক আলোচনা, দুইটা তুলনামূলক আলোচনা। ঠিক আছে, ওকে, তাহলে আসো কি কি দেওয়া আছে এগুলো আমরা একটু লিখে ফেলি, চলো। সো দুইটাকে একই পরিমাণ বল দেওয়া হয়েছে, তার মানে এফ এ এবং এফ বি পরস্পর সমান। ঠিক আছে, তো আমাদের এই যে দেখো এ কে টানা হয়েছে কতটুকু? 2 মিলিমিটার টানা হয়েছে, এবং বি কে টানা হয়েছে যেহেতু টেনে লম্বা করা হয়েছে কতটুকু, তার মানে স্মল এল কিন্তু এটা
4 মিলিমিটার টেনে লম্বা করা হয়েছে, এটাকে 2 মিলিমিটার টেনে লম্বা করা হয়েছে। বলা হয়েছে যে মনে করো দুইটা তারেরই ইয়ংয়ের গুণাঙ্ক সেম, ওয়াই এ সমান সমান ওয়াই বি, মানে উপাদান একই। বি এর যে ব্যাসার্ধ সেটা হচ্ছে এর 4 গুণ, এ এর 4 গুণ, 4RA। বি এর ব্যাসার্ধ হচ্ছে এর 4 গুণ। এ এবং বি এর দৈর্ঘ্যের অনুপাত, এ এবং বি এর দৈর্ঘ্যের অনুপাত হচ্ছে 1/x। তাহলে বের করতে বলছে x এর মান কত। সহজ অঙ্ক। তাহলে আমাকে বলো তো, প্রথমে আগে তুমি কোন অনুপাতটা নিয়ে কাজ করা শুরু করবা? মানে আমরা আগের বার যেমন স্মল এল বি বা স্মল এল এ নিয়ে কাজ করা শুরু করছিলাম, এইবার আমরা আসলে কোন জায়গা থেকে ম্যাথটা করা শুরু করব? সো একটু চিন্তা করো, তোমাকে যেহেতু দৈর্ঘ্যের অনুপাত বের করতে বলছে, ডিরেক্টলি বলে দিছে, তাহলে দৈর্ঘ্যের অনুপাত নিয়েই কাজ করা শুরু করব। তাহলে দৈর্ঘ্যের সূত্রটা কি? দৈর্ঘ্য নিয়ে সূত্রটা কি? চলো তো দেখি দৈর্ঘ্য নিয়ে সূত্রটা কি। দেখো, আমরা জানি y সমান সমান f ইন্টু ক্যাপিটাল L ডিভাইডেড বাই a ইন্টু স্মল l। তাহলে ক্যাপিটাল L ইকুয়ালস টু y ইন্টু a ইন্টু স্মল l ডিভাইডেড বাই f। ফাইন, ওকে। তাহলে আসো আমরা এল এ বাই এল বি বের করি, বা আসো এল বি বাই এল এ বের করি, কারণ এটার মানই তো যেহেতু দেওয়া আছে x/1, 1:x, যেহেতু x/1 দেওয়া আছে, সো আমাদের ডিরেক্টলি এটা বের হয়ে যাবে আসলে। তো বলো তো সমীকরণটা, এল এর সাথে y যেহেতু সমানুপাতিক, তাহলে এখানে ওয়াই বি, এখানে ওয়াই এ। ম্যাথ করতে করতে যখন পটু হয়ে যাবা তখন এই y আর তোমার লিখতেও ইচ্ছা করবে না, কারণ y তো সেম, তুমি জানোই এটা কেটে যাবে। তারপরে আসো এরিয়া। এরিয়ার ব্যাপারটা কি আমাদের কিছু বলছে? এই যে 4 গুণ বলে দিছিল না, এই যে আর বি হচ্ছে আর এ এর 4 গুণ। সো আমাদের দেখো এল এর সাথে এরিয়া যেহেতু সমানুপাতিক সম্পর্ক, তাহলে এখানে হবে ভাই আর বি স্কয়ার, এখানে হবে আর এ স্কয়ার। পাই পাই কিন্তু কেটে গেছে, বুঝতে হবে এটা। তারপরে এল এর সাথে স্মল এল ও সমানুপাতিক, তাহলে ভাইয়া স্মল এল বি ডিভাইডেড বাই স্মল এল এ। এই যে সমানুপাতিক সম্পর্ক, উপরে উপরে নিচে নিচে, উপরে উপরে নিচে নিচে। আর যখন ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে উপরে নিচে নিচে উপরে। সো এল বি মানে হচ্ছে গিয়ে এফ বি, আর এল এ মানে হচ্ছে এফ এ। তুমি তো চালু, তো তুমি এফ যেহেতু দেখতেছো সমান, তাই এইটা তুমি আসলে এর মধ্যে লিখবাই না, ঝামেলা লিখবাই না, এইটা আবার ঝামেলা লিখবাই না, আগেই বাদ। আমি প্র্যাকটিসের জন্য দেখালাম। সো খেয়াল করো আর বি বাই আর এ। সো আমাদের বলো তো আর বি বাই আর বে, এই আর এ এটার মান কত? আর বি বাই আর এ এটার সমান সমান হচ্ছে গিয়ে 4। সো তাহলে দেখো আর বি স্কোয়ার বাই আর এ স্কোয়ার, এটা হচ্ছে 4 স্কোয়ার ইন্টু স্মল এল বি ডিভাইডেড বাই স্মল এল এ। সো এল বি মানে হচ্ছে 4 মিলিমিটার এবং এল এ মানে হচ্ছে 2 মিলিমিটার। সো আমরা এখান থেকে পাচ্ছি কত? 2 4 4 16 32। সো এক্স এর মান হচ্ছে 32। তো তাহলে আমরা এক্স এর মানটাই চাইছিল, তাহলে এটার মান হচ্ছে গিয়ে 32। বুঝছো? বলো পারবো আমরা ইনশাল্লাহ এইগুলা ইনশাল্লাহ পারবো কিনা বলো। এই যে অ্যান্সার 32 মিলছে, ইয়েস, ঠিক আছে, অ্যান্সার 32। ওকে, আচ্ছা ডান। চলো পরের অঙ্কে চলে যাই। দেখি এরকম মনে হয় আর একটা প্রবলেম আমাদের আছে। এই যে এই প্রশ্নটা গত 2 বছর না 24 ব্যাচ থেকে করাচ্ছি, 24 ব্যাচ থেকে করাচ্ছি। এটা এই বছর এনডিসির কোন একটা পরীক্ষায় যেন আসছে, ওদের কুইজ অথবা ইয়ার ফাইনালে এই প্রশ্নটা দিয়ে দিছে। এইটা দেখো তো ভাইয়া, ঝটপট তুলে ফেলো তো, 1 মিনিট সময়, তুলে ফেলো। তুলে ফেলো। দুইটা তার এ এবং বি এর ইয়ংয়ের গুণাঙ্কের অনুপাত 7:4। এ তারের দৈর্ঘ্য দেওয়া 2 মিটার, ব্যাসার্ধ ক্যাপিটাল আর। বি তারের দৈর্ঘ্য এত, ব্যাসার্ধ দেওয়া আছে। বাহ, যদি দুইটা তারকে একই মানের বলে টানা হয় তাহলে এদের প্রসারণের পরিমাণ সমান হয়,
তাহলে ক্যাপিটাল আর কত? ক্যাপিটাল আর এর মান কত? ঠিক আছে, প্রশ্ন তোলা শেষ। শেষ। আসো দেখি, দুইটা তার এ এবং বি এর ইয়ং-এর গুণাঙ্কের অনুপাত দেওয়া আছে। ফাইন, লিখে ফেলো। ওয়াই এ ডিভাইডেড বাই ওয়াই বি, ঠাস ঠাস, 7/4। ওকে, এ তারের দৈর্ঘ্য দেওয়া আছে 2 মিটার, 2 মিটার, এবং ব্যাসার্ধ দেওয়া আছে আর এ দেওয়া আছে হচ্ছে ক্যাপিটাল আর। তারপরে আসো, বি তারের দৈর্ঘ্য দেওয়া আছে 1.5 মিটার এবং বি তারের যে ব্যাসার্ধ দেওয়া এটা হচ্ছে 2 মিলিমিটার। আচ্ছা, যদি দুইটা তারকে সমান মানের বলে টানা হয়, এফ এ এবং এফ বি সমান, তাহলে এদের প্রসারণের পরিমাণও সমান হয়। ওয়াও, প্রসারণের পরিমাণও সমান হয়। তাহলে আর এর মান কত? তো বলো তো, আর যেহেতু জানতে চাইছে, আর এর সাথে সম্পর্কিত রাশি কোনটা? এরিয়াটা না? এরিয়াটা। তাহলে আমরা যদি সূত্রটা দেখি, দেখো, y সমান সমান এফ ইন্টু ক্যাপিটাল এল ডিভাইডেড বাই এ ইন্টু স্মল এল। তাহলে এ সমান সমান আসবে এফ ইন্টু ক্যাপিটাল এল ডিভাইডেড বাই ওয়াই ইন্টু স্মল এল, রাইট? দেখো, আমরা একটু চালাকি করব এখানে। যেহেতু দুইটার এফ সেম, যেহেতু দুইটার এল সেম, তাই আমরা না এই দুইটা আর লিখবই না অনুপাতের সূত্রের মধ্যে। সো আমরা যদি এখানে যেহেতু কোনটা বের করতে বলছে, আর এ বের করতে বলছে, তাহলে আসো এরিয়া অফ এ ডিভাইডেড বাই এরিয়া অফ বি নিলাম, সমান সমান, যেহেতু প্রপোর্শনাল তাহলে উপরে উপরে নিচে নিচে, ওয়াই যেহেতু ব্যস্তানুপাতিক তাহলে উপরে নিচে নিচে উপরে বসবে। এই যে ওয়াই বি আর এটা হচ্ছে গিয়ে ওয়াই এ। ঠিক আছে, কেন এই দুটা লিখলাম না ভাইয়া? কারণ এরা তো সমান, এরা তো কাটাকাটি হয়ে যাবে। সো আমরা এখান থেকে দেখো পাই পাইও কেটে দিতে পারবো। সো আর এ স্কোয়ার ডিভাইডেড, ও না সরি, এই যে এ এরিয়ার মান কত, এটার মান তো ক্যাপিটাল আর, তাহলে এখানে হয়ে যাবে আর স্কোয়ার ডিভাইডেড বাই এই এর ব্যাসার্ধ ছিল 2 মিলিমিটার, তাহলে এটা হবে 2 স্কোয়ার। দেখো, যেহেতু আমি এটাকে মিলিমিটার এককে রাখছি, তাই এটাও কিন্তু মিলিমিটার এককেই পাওয়া যাবে। এবং খেয়াল করো, এল এ বাই এল বি, যেটা এল এর মান হচ্ছে 2 আর এল বি এর মান হচ্ছে 1.5 ইন্টু ওয়াই বি বাই ওয়াই এ। সো এটা হচ্ছে 4/7, 4/7। সো আমরা এখান থেকে আর এর মান কত হয় সেটা দেখব। কত হয় দেখি, 4 দুগুণে 8 বাই 1.5 বাই 7 ইন্টু 4 রুট। সো এটা আসতেছে 1.74 সামথিং। সাব্বাস, 745 মিলিমিটার, 1.745 মিলিমিটার। এইটা হচ্ছে আমাদের ব্যাসার্ধটা। ঠিক আছে, ঠিক আছে। সো দেখো, আমরা এগুলা ইনশাল্লাহ পারবো। ঠিক আছে, হইছে? সবার তোলা শেষ? ঠিক আছে, 1.745 মিলিমিটার। ডান, পারবো ইনশাল্লাহ। ঠিক আছে, ডান, ওকে, গুড। এইবার আসো আমরা চলে যাই পরের প্রশ্নে। তাহলে আমাদের এই টাইপের প্রবলেমগুলো সব দেখে ফেললাম। আচ্ছা, চলো আমরা এই সুন্দর প্রবলেমটা একটু দেখে ফেলি। ঝটপট তুলে ফেলো তো, একটু বড় যেহেতু ছবি সহ তুলবা, তো 1 মিনিট 20 সেকেন্ড সময় দিলাম। দ্রুত লেখো, দ্রুত দ্রুত লিখে ফেলো।
ভাইয়া এফআরবি ক্লাস কবে শুরু করবেন? এফআরবি নিয়ে এখন চিন্তা কেন? যদি রিভিশন দিতে চাও তাহলে হচ্ছে ওয়ান শট ক্লাসগুলা দেখে শেষ করো। ওয়ান শট যেগুলো আছে ভাই ওইগুলা মুখে ওয়ান শট বলি, কিন্তু ওই ক্লাসগুলা কিন্তু আসলে ফুল শট। এই ফুল শট মানে কি এটা আমি জানতাম না। এটা ইউটিউবে কিছু পোলাপান কমেন্ট করে যে ভাই আপনার এগুলো ওয়ান শট না, এগুলো ফুল শট। তো ফুল শট মানে কি পরে বুঝলাম যে আচ্ছা তার মানে হচ্ছে শুধু রিভিশন না, এটা সবই কাভার হয়ে যাচ্ছে, ওইটাই বোঝাচ্ছে ফুল শট। আর ওয়ান শট মানে হচ্ছে তো ওয়ান শটই। তো যা হোক, যেই ওয়ান শটগুলো দেওয়া আছে আমার অপূর্বর, এগুলা কিন্তু আসলে মার্কেটে টিপিক্যাল ওয়ান শট না, তো একদম কম্প্রিহেন্সিভ ক্লাস। তো আমরা একাডেমিকে যা যা পড়াইছি সব কিন্তু ওই ক্লাসগুলো দেখলে রিভিশন হয়ে যাবে, বুঝতে পারছো? তো ক্লাসগুলা দেখবা ভাই, অনেক কষ্ট করে রেকর্ড করা এই ক্লাসগুলা। মানে ধরো লাইভে যখন নেওয়া হয়, লাইভে ক্লাস নেওয়াটা ধরো যে তোমাদের সাথে কথা বলতেছি, কমেন্ট পড়তেছি, মনে হচ্ছে না মানুষকে পড়াচ্ছি, মানুষের সাথে কথা হচ্ছে। ভাই একটা ক্যামেরা চালায় বদ্ধরুমের মধ্যে কোনো ইন্টারাকশন দেখতেছি না, এটা কন্টিনিউ করা খুবই টাফ। মানে এটা আমার জন্য খুব কঠিন হয়ে যায়, খুবই প্যারা লাগে। দেখি এই যে ইয়া নেয়, রাকিব নেয়, দীপধাপ, অভিনয় দীপধাপ, হ্যাঁ অপূর্ব দীপধাপ নেয়। আমার কাছে মনে হয় যে একা একা বক বক করতেছে, পাগল পাগল লাগে নিজেরে। হ্যাঁ, সব কনসেপ্ট রিভাইজ হয়ে যায়, মানে যা যা পরীক্ষার জন্য দরকার, বোর্ড পরীক্ষা বা কলেজের জন্য যা যা দরকার একদম সুন্দর মতন কাভার হয়ে যাবে কিন্তু। হ্যাঁ বলতে পারো আমার হচ্ছে কাজ ক্ষমতা শক্তি যেটা আছে ওইটা হচ্ছে একদম পিওর ওয়ান শট। কিন্তু ধরো ভেক্টর, নিউটনীয় বলবিদ্যা, তারপরে হচ্ছে তরঙ্গ, গতিবিদ্যা, একেবারে সব আছে। কাজ শক্তি ক্ষমতার মধ্যেও সব আছে, ওইটার মধ্যেও সব আছে, ওইটার মধ্যেও সব আছে। কিন্তু ওইটা মনে হয় তোমার সব টপিকই আছে। ও ওইখানে হচ্ছে ওদের লাস্ট ব্যাচের এইচএসসি পরীক্ষার আগে আগে করছিলাম, তো এই কারণে হচ্ছে কিছু প্রবলেম ওইগুলা হচ্ছে সলিউশনটা স্ক্রিনশট দিয়ে দিছিলাম, এই জন্য সময় কম লাগছে ওইগুলাতে। হ্যাঁ অনেকগুলা প্রবলেমের সলিউশন স্ক্রিনশট দেওয়া ছিল, বলছিলাম যে নিজে করবা। তো ওইগুলা বোর্ডের জন্য না করলেও কোনো সমস্যা নাই, যেগুলা সিকিউ প্রবলেম আছে ওগুলা দেখবা। চলো এটা দেখি কি বলছে। W1 এবং W2 দেখো দুইটা তার, দুইটা একই উপাদান দিয়ে তৈরি, একই উপাদান দিয়ে তৈরি, যার ব্রেকিং স্ট্রেস এত, যার ব্রেকিং স্ট্রেস হচ্ছে এত। সো ভাইয়া বলছিলাম ব্রেকিং স্ট্রেস বা অসহপীড়ন, এই ব্রেকিং স্ট্রেস মানে কি? এটার মানে হচ্ছে অসহপীড়ন। অসহপীড়ন এটা কিসের উপরে ডিপেন্ড করে মনে আছে? এইটা কিন্তু পুরাপুরি ডিপেন্ড করে কোন উপাদান দিয়ে তৈরি সেই উপাদানের উপরে। এটা কিন্তু উপাদানের জন্য এই পার্টটা ফিক্সড, বুঝছো? W1 এবং W2 এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেওয়া আছে। সো এইটা হচ্ছে মনে করো A1 দেওয়া, আর এইটা হচ্ছে মনে করো A2 দেওয়া, তাদের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেওয়া আছে। এবং দেখো 20 কেজি আর 10 কেজি ভরের দুইটা বস্তু চিত্রের মতন ঝুলানো। সো এইবার চিত্রটার দিকে একটু তাকাই। দেখো দুইটা তার যে W1 W2 এর কথা বললো একই উপাদানের, সো এইটা W1 দেওয়া আছে, W2 দেওয়া আছে, ফাইন। এবং দেখো W1 এর সাথে 20 কেজি ভর যুক্ত আর W2 এর সাথে 10 কেজি ভর যুক্ত। আচ্ছা, এর নিচে আছে একটা প্যান, প্যান মানে পাত্র। তো বলছে প্যানের উপরে সর্বোচ্চ আর কত ভর ঝোলানো যাবে যাতে তার দুইটা ছিঁড়ে না যায়। অর্থাৎ কাহিনী খেয়াল করো, আমাদের এই যে W1 আর W2 আছে, এইটার সাথে নিচে একটা পাত্র রাখা আছে ভাই, জাস্ট একটা পাত্র রাখা আছে। তো এখন বলছে যে যদি আমাদের এর উপরে সর্বোচ্চ কত ভর রাখা যাবে যাতে করে দুইটা তার ছিঁড়ে না যায়। এখন ভাইয়া তার ছিঁড়বে কেন? দুইটার তো ব্রেকিং স্ট্রেস সেম, তাহলে আমাদের তারের ছিঁড়া এটা আসলে কিসের উপরে ডিপেন্ড করতেছে? দেখো ব্রেকিং স্ট্রেসটা আগে লেখো, এটার মানে কি আমি বলতেছি আবার। ব্রেকিং স্ট্রেস, ব্রেকিং স্ট্রেসটা দেওয়া আছে কত? 1.25 ইন্টু 10⁹ বলো তো এই ব্রেকিং স্ট্রেস সমান কি লেখা যায়?
এফ বাই এ, যে কোনো স্ট্রেস সমান হচ্ছে বল বাই ক্ষেত্রফল। তো যখন আমি ব্রেকিং স্ট্রেসের কথা বলছি তখন যে বলটা নিয়ে কথা বলবো এটাও কিন্তু হবে এফ ব্রেক, অর্থাৎ কি পরিমাণ বল দিলে বস্তুটা ছিঁড়ে যাবে। এই পরিমাণ ব্রেকিং স্ট্রেস হলে সেটা ছিঁড়ে যাবে, আর এই পরিমাণ বল প্রয়োগ করলে তারটা ছিঁড়ে যাবে। তাহলে খেয়াল করো এটা সমান 1.25 ইন্টু 10⁹9। আচ্ছা, ভালো কথা। এবার দেখো আমরা আসো এই প্রথম যে তারটা আছে সেই তারের জন্য আমাদের এই ম্যাক্সিমাম বল সে কত ক্যারি করতে পারে এইটা আমরা একটু বের করি। যে দুইটা তারের তো মোটা একরকম না ভাইয়া, বলো তো যেই তারটা মোটা বেশি সেই তারটা কি বেশি লোড নিতে পারবে না? আর যেই তারটা চিকন সেটা কি বেশি লোড নিতে পারবে? পারবে না। ধরো দুইটাই স্টিলের তার, একটা মোটা একটা চিকন, তো দুইটা কি একই পরিমাণ লোড নিতে পারবে না? যেটা মোটা সেটা বেশি লোড নিতে পারবে, যেটা চিকন সেটা কম লোড নিতে পারবে। তুমি দেখো এফ সমান কি লেখা যাচ্ছে, এফ সমান হচ্ছে এই যে ব্রেকিং স্ট্রেস যেটা 1.25 ইন্টু 10⁹9, এটা হচ্ছে পি ইন্টু এ। সো আমাদের খেয়াল করো যার এরিয়া বড়, যার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা বড়, তার কিন্তু সেইটা কিন্তু বেশি লোড নিতে পারবে, সেটা বেশি টান সহ্য করতে পারবে, সেটা বেশি লোড নিতে পারবে। ঠিক আছে, তাহলে W1 F1 সমান সমান কি হবে? F1 সমান সমান 1.25 ইন্টু 10⁹9 ইন্টু এরিয়া 1 হচ্ছে 8 ইন্টু 10⁻⁻7। তাহলে দেখি তো এই F1টা আসলে সর্বোচ্চ ও কতটুকু লোড ক্যারি করতে পারে। এ সর্বোচ্চ কতটুকু লোড ক্যারি করতে পারে দেখি তো, 1000 নিউটন। 1000 নিউটন। সো আমাদের W1 যে আছে সে সর্বোচ্চ 1000 নিউটন পর্যন্ত বল সহ্য করতে পারে। আমাদের জি ধরে নিতে বলছিল 10 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে বলো তো এটা সর্বোচ্চ কতখানি ভর নিতে পারে? mg সমান সমান তার মানে 1000। তো তাহলে m1 এর মান কত? 100 কেজি। যেহেতু জি এর মান 10, তাহলে M1 হচ্ছে 100 কেজি। অর্থাৎ W1 যেই তারটা আছে ভাইয়া, সেই তারটা সর্বোচ্চ 100 কেজি পর্যন্ত ওজন বহন করতে, 100 কেজি পর্যন্ত ভর সে বহন করতে পারবে। ঠিক আছে, 100 কেজি পর্যন্ত ভর সেটা বহন করতে পারবে। প্যান কি? প্যান মানে পাত্র, তর্ণ, প্যান মানে হচ্ছে পাত্র। এই পাত্রের উপরে বলছে কতখানি ভর রাখলে সর্বোচ্চ কতখানি ভর রাখা যাবে। সো এই সর্বোচ্চটা ডিপেন্ড করে কিসের উপরে? এই যে W1 যেটা আছে সেটা ম্যাক্সিমাম কত ভর নিতে পারবে সেটা আমরা দেখো বের করলাম। এবার একইভাবে বের করব যে W2 যেটা আছে এটা যেহেতু একটু চিকন তার, তাহলে এটা সর্বোচ্চ কতখানি ভর ক্যারি করতে পারে। তারপরে দুইটার মধ্যে আমরা কম্পারেটিভ আলোচনাটা করব। সো আসো দেখি W2 তারের জন্য আমরা F2 বের করতে চাই যে ও সর্বোচ্চ কত ওজন সহ্য করতে পারবে। তাহলে 1.25, যেহেতু দুইটার ব্রেকিং স্ট্রেস সেম কারণ উপাদান একই তার ছিল, সো এটা সমান সমান A2। তাহলে বলো তো F2 ইকুয়ালস টু কত হবে? 1.25 ইন্টু 10⁹9 ইন্টু 4 ইন্টু 10⁻⁻7, এইটা আসে 500 নিউটন। এইটা আসে 500 নিউটন। অর্থাৎ W2 তার ভাইয়া খেয়াল করছো, দেখো এটা যেহেতু অর্ধেক, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এটা এটার অর্ধেক, তাই ও যতটুকু ওজন নিতে পারে সেটাও কিন্তু এটার অর্ধেক। ও নিতে পারতো 1000 নিউটন, এ নিতে পারে মাত্র 500 নিউটন। ঠিক আছে, ঠিক আছে। সো তাইলে খেয়াল করো F2 সমান সমান আমরা কি লিখতে পারি? F2 সমান লিখতে পারি M2 ইন্টু জি সমান সমান 500 নিউটন। তাহলে ম্যাক্সিমাম এই W2টা ম্যাক্সিমাম যতটুকু ভর নিতে পারবে সেটা হচ্ছে 500 ডিভাইডেড বাই 10 মানে হলো 50 কেজি। 50 কেজি। এই দুইটা লাইন খুব গুরুত্বপূর্ণ, এই দুইটা লাইন খুব গুরুত্বপূর্ণ যে W1 সর্বোচ্চ নিতে পারে 100 কেজি আর W2 সর্বোচ্চ নিতে পারে 50 কেজি। দেখো এই পর্যন্ত বুঝছো কিনা আগে আমাকে বলো, সবাই কমেন্টে ডান লেখো, বলো এই পর্যন্ত বুঝছো কিনা যে W1 যেই তারটা আছে যেটা মোটা তার সেটা সর্বোচ্চ 100 কেজি পর্যন্ত ভর নিতে পারে। অন্যদিকে W2 যেই তারটা আছে সেই তারটা সর্বোচ্চ 50 কেজি পর্যন্ত ভর গ্রহণ করতে পারে। এইটা কিভাবে বের করলাম এটা সবাই বুঝছো কিনা আগে বলো। গুড, ডান 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 ডান, এক্সেলেন্ট। ঠিক আছে, এইবার আসো সবচেয়ে মজার পার্টটা। বলো তো এই প্যানের মধ্যে এখন আমাদের কি বলছে? সর্বোচ্চ আর কত ভর ঝুলানো যাবে।
সর্বোচ্চ মানে সর্বোচ্চ আর কত ভর ঝোলানো যাবে যাতে তার দুইটা ছিঁড়ে না যায়। তো খেয়াল করো, W1 টোটাল নিতে পারে 100 কেজি। বলো তো সে অলরেডি কতটুকু ওজন ধরে আছে, কতটুকু ভর ধরে আছে? অলরেডি W1 কি, যারা যারা বলতেছো ভাই W1 মাত্র 20 কেজি ভর ধরে আছে, না ভুল করতেছো। W1 কি ভাইয়া মাত্র 20 কেজি ভরকে ধরে আছে? বলো তো না, W1 কিন্তু একই সাথে 20 কেজিকেও ধরে আছে, 10 কেজিকেও ধরে আছে। তাহলে টোটাল সে কত কেজিকে ধরে আছে? অলরেডি W1 কত কেজিকে ক্যারি করে আছে? 30 কেজিকে ক্যারি করে আছে। সে ম্যাক্সিমাম কত ভর নিতে পারে? 100 কেজি। তাহলে আর কতটুকু ভর বেঁচে থাকলো? আর কতটুকু ভর সে নিতে পারবে? 70 কেজি। 70 কেজি। তাহলে এখানে যদি 70 কেজি বসাও, এটাই হচ্ছে সেই সর্বোচ্চ ভর। বলো ঠিক আছে কিনা? এইখানে যদি এখন 70 কেজি বসাও, তাহলেই কিন্তু এই যে ও আগে W1 ওই আগে টোটাল 30 কেজি, অলরেডি 30 কেজি নিয়েছিল, সর্বোচ্চ ধরতে পারে হচ্ছে কত? 100 কেজি। তাহলে 30 কেজি অলরেডি ক্যারি করে আছে, আর কতটুকু নিতে পারবে? সর্বোচ্চ আর কতটুকু নিতে পারবে? 70। তাহলে উত্তর দিয়ে দিলাম 70। হইছে? প্যানের ভর খুবই কম, রাইট? প্যানের ভর নেগলিজেবল। বলো 70 কেজি আর নিতে পারবে, উত্তর কি 70? গুড, নাইম আফ্রিদি, ভেরি গুড। W1, তুমি W1টা নিলা, সেটা 70 কেজি নিতে পারবে, কিন্তু পুরো সিস্টেমটা কি শুধুমাত্র W1 দিয়ে তৈরি? পুরো সিস্টেমটা কি শুধুমাত্র W1 দিয়ে তৈরি? না, W2টাও তো টিকে থাকতে হবে ভাই। এখন W2 ম্যাক্সিমাম রাখতে পারে 50 কেজি। W2 অলরেডি কত কেজি ধরে আছে? 10 কেজি। ও তো আর 20 কেজি ধরে নাই। W2 অলরেডি কত কেজি লোড বহন করে আছে? 10 কেজি বহন করে আছে। তাহলে ওর পক্ষে আর সর্বোচ্চ ওজন নেওয়া সম্ভব মাত্র 40 কেজি। WM2 দেখো, W2 অলরেডি 10 কেজি ভর বহন করে আছে, ও আর সর্বোচ্চ কতটুকু নিতে পারবে? সর্বোচ্চ আর 40 নিতে পারবে ভাই। 41 দিলে W2 পটাশ ছিঁড়ে যাবে। তাহলে 40-এর বেশি কিন্তু তুমি এই প্যানের উপরে রাখতে পারবা না। তোমার ইচ্ছা ছিল 70 রাখা, কিন্তু 70 রাখলে এই W2 ওর ক্যারি করা হয়ে যাচ্ছে 10 যোগ 70 মানে 80। ও তো ম্যাক্সিমাম 50 নিতে পারে, তাহলে তো ছিঁড়ে ভূত হয়ে যাবে। তাহলে যেহেতু যেটা দুর্বল সেইটা আসলে কতটুকু ক্যারি করতে পারে ম্যাক্সিমাম, ওইটা দেখতে হবে। তাইলে ফ্যামিলি টিকে থাকবে, না হলে কিন্তু ফ্যামিলি টিকে থাকবে না। বুঝতে পারছো? ফ্যামিলি টিকায় রাখতে হলে এই সহনশীলতা কিন্তু দরকার। তুমি একটা ফ্যামিলির অনেক বড় হনু, তুমি যা ইচ্ছা তাই করতে পারো না। যা ইচ্ছা তাই করলে কিন্তু ফ্যামিলি ছিঁড়ে যাবে, ফ্যামিলি টিকে থাকবে না। ফ্যামিলি টিকে থাকার জন্য কিছু ছাড় দেওয়া লাগে, এতে করে ফ্যামিলিটা এক জায়গায় থাকতে পারে। নাইলে যদি শুধু ও নিজের চিন্তা করে, তাইলে কিন্তু সব ধ্বংস হয়ে যাবে, পুরো সিস্টেমটাই ধ্বংস হয়ে যাবে। এই জন্য যে দুর্বল সে কতটুকু ম্যাক্সিমাম নিতে পারবে সেই হিসাবটা আগে করতে হয়। বুঝতে পারছ? তো আমাদের 10 কেজি W2 10 কেজি, ও আর ম্যাক্সিমাম কতটুকু নিতে পারবে? ম্যাক্সিমাম আর ক্যারি করতে পারবে 40 কেজি। তাহলে এই সিস্টেমটাই সর্বোচ্চ আর 40 কেজি পর্যন্ত, আর সর্বোচ্চ 40 কেজি পর্যন্তই রাখা সম্ভব। W1 আরো নিতে পারবে, পারুক না, সমস্যা নাই। W1 আরো নিতে পারবে, কিন্তু আরো যদি প্যানের মধ্যে দাও তাহলে পুরাটা কিন্তু ছিঁড়ে যাবে। বুঝছো? ডান। সো তাহলে 40 কেজি এটাই হচ্ছে আনসার। বলো এই প্রবলেমটা বুঝতে পেরেছো কি না? মজার একটা প্রবলেম কিন্তু এটা। সো W1 সর্বোচ্চ ক্যারি করতে পারতো 100, সে ধরে আছে 30, অলরেডি আরো সে 70 নিতে পারে, কিন্তু W2 দুর্বল, ও আর বেশি নিতে পারবে না। সো 10 কেজি ওর অলরেডি ধরে আছে, ও সর্বোচ্চ 50 নিতে পারে, আর 40 পারবে। 40 থাকলে যদি ম্যাক্সিমাম 40 দেওয়া হয় তাহলে দুইজনই সহ্য করতে পারবে, 40-এর বেশি দিলে ছিঁড়ে যাবে। ঠিক আছে,
তারের ভর দেওয়া থাকলে কিভাবে করব, তারের ভরের ব্যাপারে আসতেছি। ঠিক আছে, ওকে, গেল। সো আমাদের খেয়াল করো, এটা বুঝলাম, এইটা বুঝলাম 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 বুঝলাম। আচ্ছা ভাইয়া, এইটা একটু করো তো দেখি, লিখে ফেলো তো প্রশ্নটা। তিন কেজি এবং 4 কেজি ভরের দুইটা ব্লক একটা ধাতব তারের সাথে একটা পুলির সাহায্যে ঝুলে আছে। তারের ধাতুটার ব্রেকিং স্ট্রেস এত, তারের সর্বনিম্ন ব্যাসার্ধ কত? হ্যাঁ, তাহলে ম্যাক্সিমাম 40 কেজি ঝুলানো যাবে। ওখানে তো ওজন বলছে না, ভর বলছিল, খেয়াল করি নাই। ভর, আমি তো ভর বের করলাম, যদি ওজন বলে তাহলে 10 দিয়ে গুণ দিয়ে দিবা আর কি। ভাই আপনি কোন দলের লোক, ব্রাজিল না আর্জেন্টিনা? ছোটবেলায় থেকে ব্রাজিল করতাম, এখন বড় হয়ে পর্তুগাল আর ব্রাজিল করি। আচ্ছা, আরো ছোটবেলায় চেক রিপাবলিক করতাম, পাভেল নেদভেদ, এদের খেলা দেখতাম, ভাল লাগতো। চেক রিপাবলিক এক সময় ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ 3 নাম্বার দল ছিল, ভালো খেলতো ফুটবলটা। পরে একটা তো মেইন টিম থাকে আর একটা সাব টিম থাকে, তো মেইন টিম হচ্ছে ব্রাজিল আর সাব টিম হচ্ছে পর্তুগাল। শেষ তোলা। আচ্ছা দেখো কি বলছে এখানে, 3 কেজি এবং 4 কেজি ভরের দুইটা ব্লক, 3 কেজি এবং 4 কেজি না 5 কেজি, এখানে আবার 5 কেজি দেওয়া কেন? আচ্ছা 5 কেজি দিয়ে করি, আসলে হয়তো টাইপিং মিস্টেক হয়েছে, ওটা তো ছবি সরাসরি নিয়ে আসা, 5 কেজি দিয়েই করি আমরা। 3 কেজি আর 5 কেজি ভরের দুইটা ব্লক একটা ধাতব তারের সাথে একটা পুলির সাহায্যে ঝুলে আছে। তো এরকম পুলি তোমরা সচরাচর দেখছো। তারের ধাতুটার, মানে তারটা যেই ধাতু দিয়ে তৈরি, সেইটার পি ব্রেকিং দেওয়া আছে, বলছে যে তাহলে তারের সর্বনিম্ন ব্যাসার্ধ কত হতে হবে? সর্বনিম্ন ব্যাসার্ধ কত হতে হবে? দেখো ব্রেকিং স্ট্রেস থেকে আমরা যে জিনিসটা জানি, পি ব্রেকিং, এটা সমান সমান আমরা যেটা জানি সেটা হচ্ছে এফ ডিভাইডেড বাই এ, এফ ডিভাইডেড বাই এ, পি সমান সমান এফ বাই এ, এটা ছিল মেইন সূত্র। এখন বলো তো, তুমি যখন এখানে ব্রেকিং এর মানে পি এর মানটা বা স্ট্রেসের মানটা ব্রেকিং বসাচ্ছ, তার মানে কি তুমি এখানে ম্যাক্সিমাম স্ট্রেস যেটা সেটাই বসাচ্ছ না? এটা ম্যাক্সিমাম স্ট্রেস বসাচ্ছ না? যখন এটা ম্যাক্সিমাম, তখন বলো তো এই এরিয়াটা যদি এফ ব্রেকিংটা কনস্ট্যান্ট রাখো, তাহলে এই এরিয়াটা কি হতে হবে? মিনিমাম হতে হবে, অর্থাৎ ব্যাসার্ধটাও তখন মিনিমাম হতে হবে। সমীকরণ দেখছি, দেখো যখন আমাদের বলছে যে তারের সর্বনিম্ন ব্যাসার্ধ কত হলে এটা টিকে থাকবে, এই যে 3 কেজি 5 কেজি, ভাই এটা ধরে রাখার জন্য কি দড়িতে একটা টান নেওয়া লাগছে না? আমরা মনে আছে এরকম পুলির অঙ্ক করার সময় দুইটা জিনিস বের করতাম, একটা হচ্ছে সিস্টেমটার ত্বরণ কত আর একটা হচ্ছে দড়ির টান বল কত, তাই না? একটা হচ্ছে আমাদের এই যে কত, দড়ির টান বল কত, আর একটা হচ্ছে সিস্টেমটার ত্বরণ কত। ঠিক আছে, তাইলে ভাইয়া খেয়াল করো, আমাদের যেটা বলছে যে এই তারের তাহলে মানে এটা তো ধরে আছে সে 3 কেজি আর 5 কেজি, এই তারটা কিন্তু লোডটা ক্যারি করে আছে, এই তার দুইটা মানে এই তারটা লোড দুইটাকে ধরে আছে, তো ধরে রাখার জন্য তো এই তারের একটা টান কাজ করছে, ঠিক না? একটা টান বল কাজ করছে, একটা এফ কাজ করছে। তো এখন এই এফটা কাজ করার জন্য সর্বনিম্ন ব্যাসার্ধ মানে মিনিমাম ব্যাসার্ধটা কত হতে হবে, মানে মিনিমাম ব্যাসার্ধটা কত থাকলে এই সিস্টেমটা আসলে এক্সিস্ট করবে। দেখো দড়ি যত চিকন হতে থাকবে, দড়ি যত চিকন হতে থাকবে, যত চিকন হতে থাকবে, তত কিন্তু এর ভার বহন করার ক্ষমতা কমে যাবে, ঠিক কিনা?
দড়ি যত চিকন হবে তত কিন্তু সে এখানে বেশি ভর তুমি দিতে পারবা না। সো এই ভরটা সে ধরে আছে। সো তাহলে ভরটা ধরে রাখার জন্য তার ওই ব্যাসার্ধটা মিনিমাম কত হওয়া লাগবে এটা বের করতে হবে। সো দেখো ব্যাসার্ধ মিনিমাম মানে এরিয়া মিনিমাম। তাহলে এরিয়া যখন মিনিমাম তখন আমাদের স্ট্রেসটা কি ম্যাক্সিমাম বসাতে হবে, কারণ ভর তো এই দুইটা ফিক্সড রাখছো। তাহলে এফ ফিক্সড, তাহলে এফ যদি ফিক্সড রাখো, এফটা যদি ফিক্সড রাখো, যেমন তুমি এমনি চিন্তা করো যাও যে পি সমান সমান এফ বাই এ। আমাদের এখানে যেই এফটা তৈরি হচ্ছে এই 3 কেজি আর 5 কেজির কারণে, সেইটা তো আমি চেঞ্জ করব না, এটা ফিক্সড। তাহলে সিস্টেমটা এই পরিমাণ ভর ধরে রাখতে পারবে কত ব্যাসার্ধের দড়ির জন্য, মিনিমাম কত ব্যাসার্ধের দড়ি হওয়া লাগবে। দড়ি যদি মোটা হয় তাহলে কোনো চিন্তা নাই, কিন্তু দড়ি যদি চিকন করতে 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 মিনিমাম দড়ির ব্যাসার্ধটা কত হলে এই সিস্টেমটা এক্সিস্ট করবে। তাহলে দড়ির ব্যাসার্ধটা কত হতে হবে, এই এরিয়াটা আমাদের মিনিমাম জানার দরকার। এফ চেঞ্জ করতে পারবো না, কারণ ওই সিস্টেমটা ঠিক থাকবে। সো ওই সিস্টেমটা ঠিক থাকতে হলে এরিয়াটা মিনিমাম কত হতে হবে। সো এরিয়া যত কমবে স্ট্রেস তত বাড়বে। কিন্তু স্ট্রেস বাড়তে 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 স্ট্রেসের সর্বোচ্চ সীমা কত, ব্রেকিংটা। তাহলে সেই ক্ষেত্রে আমরা এই এরিয়া যেটা পাবো এটাও কিন্তু মিনিমামটা পাবো। সো যখন ম্যাক্সিমাম পিটা বসাবো তখন কিন্তু আমরা মিনিমাম এরিয়াটা পাবো। সো এখন আসো আমরা আগে এফটা বের করি। দেখো ভাই, এই সূত্র আমি সরাসরি বসাচ্ছি, এটা নিউটনীয় বলবিদ্যা থেকে তোমরা করে আসছো। সেটা হচ্ছে টান সমান সমান, এই কেসটার জন্য মনে আছে তোমাদের সূত্রটা এরকম ছিল না, 2m1m2g ডিভাইডেড বাই m1 প্লাস m2। মনে আছে সূত্রটা এরকম ছিল, 2m1m2g ডিভাইডেড বাই m1 প্লাস m2। এটা কোথায় পাইছো, এটা নিউটনীয় বলবিদ্যায় পাইছো। জাস্ট লিখে দিলাম সূত্রটা। সো এখান থেকে দেখি তো ভ্যালুটা কত আসে। 2 ইন্টু m1 এর মান ধরলাম 3 কেজি, m2 এর মান 5 কেজি, ইন্টু 10 ডিভাইডেড বাই 3 যোগ 5। তাহলে টি এর মান কত আসবে, 3 গুণ 5 গুণ 15, 30, 300 ডিভাইডেড বাই 8। সো 37.5 নিউটন। সো দড়িতে যে টান বলটা ক্রিয়েট হয়ে আছে এটা হলো 37.5 নিউটন। সো এইটা হলো 37.5 নিউটন। তাহলে এই বলটা ধরে রাখার জন্য এরিয়াটা মিনিমাম কত হওয়া লাগবে। সো পাই আর স্কয়ার এখানে, আর ব্রেকিং স্ট্রেসটা হচ্ছে 24/পাই ইন্টু 10 স্কয়ার। তাইলে পাই পাই কেটে দিলাম, তাহলে আর স্কয়ার সমান কত আসতেছে, ভাগ 24 ভাগ 10 স্কয়ার রুট। সো আর এর মান আসলো 0.125 মিটার, 0.125 মিটার। দেখো বুঝেছি কিনা, বা 12.5 সেন্টিমিটার, একই কথা। ঠিক আছে, ডান। বুঝতে পেরেছি, ওকে। সো বলতো যদি এই ব্যাসার্ধ নিয়ে একটা প্রশ্ন করি, বলতো যদি এখন এই ব্যাসার্ধ নিয়ে তুমি এখানে ধরো 3 কেজি না দিয়ে 10 কেজি দিলা, তাহলে এই ব্যাসার্ধ নিয়ে সে কি আর টিকে থাকতে পারবে? যদি এখানে 10 কেজি দাও তাহলে কি হবে, টান আরো বাড়বে না? তাহলে যদি টানটা বেড়ে যায় 37.5 থেকে, যদি টানটা একটু হলেও বাড়ে, তাইলে কিন্তু এই টান বেড়ে গেলে তার স্ট্রেস আরো বেড়ে যাবে, তখন দড়িটা কিন্তু ছিঁড়ে যাবে। সো এই 37.5 বল দেওয়ার জন্য তার মিনিমাম যেই ব্যাসার্ধটা প্রয়োজন সেটা হচ্ছে এত। এর থেকে যদি ব্যাসার্ধ ছোট হয় তাহলে কিন্তু এই 37.5 নিউটন ও দিতে পারবে না। আচ্ছা, ওকে, বুঝলাম, ক্লিয়ার, ডান, ডানা ডান, ডান। আচ্ছা, ওকে, নাইস।
আচ্ছা দেখো তো এটা তুলে ফেলি। একটা এত মিটার লম্বা এবং এত মিটার স্কয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট তার সর্বোচ্চ এত নিউটন পার মিটার স্কয়ার স্ট্রেস নিতে পারে। অসহপীড়ন দেওয়া আছে। একটা 10 কেজি ভরের ব্লক তার এক প্রান্তে যুক্ত আছে এবং এটাকে আনুভূমিক বৃত্তাকার পথে ঘোরাচ্ছে। ব্লকের সর্বোচ্চ রৈখিক গতি কত হতে পারবে? ব্লকটার সর্বোচ্চ রৈখিক গতি কত হতে পারবে? এটা খেয়াল করলাম ফিজিক্স টিমের সবাই ব্রাজিল, অপার ব্রাজিল, অপূর্ব ব্রাজিল, আমিও ব্রাজিল। ইয়ে শেষ তোলা। দেখো কি বলছে, একটা 0.5 মিটার লম্বা এবং এত মিটার স্কয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট তার সর্বোচ্চ এত নিউটন পার মিটার স্কয়ার স্ট্রেস নিতে পারে। একটা 10 কেজি ভরের ব্লক তারের এক প্রান্তে যুক্ত আছে এবং এটা আনুভূমিকভাবে বৃত্তাকার পথে ঘুরছে। তাহলে ব্লকের সর্বোচ্চ রৈখিক গতি কত হতে পারবে? মনে করো এই যে আনুভূমিক বৃত্তাকার পথে যেহেতু ঘোরানো হচ্ছিল, তো এইখানে আঙুল দিয়ে এটাকে ঘোরানো হচ্ছে। ব্লকটা আছে হলো এই জায়গাতে, এম ভরের বস্তু। তো ভাই বলো তো, এম ভরের বস্তুটাকে তুমি যখন এরকম ভি বেগে ঘুরাবা, এইরকম অক্ষের সাপেক্ষে যখন এই ব্লকটাকে তুমি ভি বেগে ঘোরাচ্ছ, যে কোনো বস্তু যখনই দেখবা ঘুরানোর কোনো ব্যাপার স্যাপার আসছে, তার মানেই তোমাকে মাথায় রাখতে হবে এখানে কেন্দ্রমুখী বল রিলেটেড কিছু একটা আছে। যে কোনো বস্তু ঘুরতে গেলেই তার একটা কেন্দ্রমুখী বল দরকার। তাহলে এই বস্তু যেহেতু বৃত্তাকার পথে ঘুরছে, এর উপরে একটা কেন্দ্রমুখী বল কাউকে না কাউকে যোগান দিতে হবে। সো এখানে এই প্রয়োজনীয় কেন্দ্রমুখী বলটা কে যোগান দিবে? দড়ির যে টান বল, সেই টান বলটাই কেন্দ্রমুখী বলের যোগান দিবে। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো এফ সি সমান সমান হচ্ছে আমরা জানি এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর, এটা সমান সমান হচ্ছে টি। এখন খেয়াল করো, আমাদেরকে বের করতে বলছে ব্লকের সর্বোচ্চ রৈখিক গতি কত হতে পারে। ভাইয়া ম্যাথ সলভ করার জন্য এটা মাথায় রাখবা, যখনই তুমি আটকায় গেছো কোনো একটা ম্যাথে, তখনই তুমি দেখবা কি চাইছে। অনেক সময় আমরা এটা মিস করে ফেলি, ট্র্যাক আলাদা হয়ে যায়, অনেক সময় ট্র্যাক আলাদা হয়ে যায়। অপূর্ব ফোন দিচ্ছে, কি ব্যাপার? অপূর্ব আমি ক্লাসে। হ্যালো, হ্যাঁ ক্লাসে ক্লাসে, ওই যে 27 সাইকেলে। এত ক্লাস কেন নিতে হয়? হাই ঠিক আছে শেষ করি, আল্লাহ হাফেজ। আচ্ছা, দেখো so আমাদের কি বের করতে বলছে? সো যেটা বললাম, যখন তুমি দেখবা যে আটকায় গেছো কোনো একটা প্রশ্নের মধ্যে, তখন খেয়াল করবা যে প্রশ্নে কি চাইছে সেইটাতে আবার ফেরত যেতে। বেশিরভাগ সময় তুমি দেখবা আমরা অনেক সময় ম্যাথ করতে করতে কি চাইছে এটা ভুলে যাই এবং সেই অনুযায়ী আগাই না। সো যখনই দেখবা যে আটকায় গেছো, চেষ্টা করবা আচ্ছা কি চাইছে দেখি তো। সো কি চাইছে ওইটার সাথে রিলেটেড সূত্রগুলা কি কি সেগুলো বের করার চেষ্টা করবা, তুমি দেখবা বেশিরভাগ ক্ষেত্রে ম্যাথ মিলে যাচ্ছে। ঠিক আছে, সো দেখো যেহেতু আমাদেরকে বলছে যে সর্বোচ্চ রৈখিক গতি কত হবে, সর্বোচ্চ রৈখিক গতি কত হবে, সো সর্বোচ্চ রৈখিক গতি যেহেতু, তার মানে ভি এর মানটা হতে হবে ভি ম্যাক্স, সর্বোচ্চ রৈখিক গতি। তাহলে বলো তো এই ভি ম্যাক্স কখন সর্বোচ্চ হবে? যখন টিটাও ম্যাক্সিমাম হবে।
বাম পাশে ম্যাক্সিমাম হলে ডান পাশে এটাও ম্যাক্সিমাম হতে হবে। ঠিক আছে, তাহলে খেয়াল করো টি ম্যাক্স আমরা কিভাবে পেতে পারি বলো তো। টি ম্যাক্স এটা সমান সমান হচ্ছে, টি মানে তো বল, সো এখানে পি ইন্টু এ, বুঝো নাই? এই যে দেখো পীড়ন সমান সমান কি, বল বাই এরিয়া। সো বল সমান সমান হচ্ছে পি ইন্টু এরিয়া। যখন এই এফ এর মানটা বসাবা ম্যাক্সিমাম, তখন পি এর মানটাও কি হতে হবে, ম্যাক্সিমাম বা ব্রেকিং স্ট্রেসটা বসাতে হবে। আমাদের এখানে এফ ম্যাক্সটার জায়গায় দড়ির টান বল বসছে, সো টি ম্যাক্স এটা সমান সমান হচ্ছে পি ম্যাক্স মানে আমাদের অসহপীড়ন ইন্টু এরিয়া। সো এই টি ম্যাক্সের জায়গায় আমরা লিখব পি ম্যাক্স ইন্টু হচ্ছে এরিয়া সমান সমান এম ভি ম্যাক্স স্কয়ার ডিভাইডেড বাই আর। ওকে, ঠিক আছে। তাহলে আমরা দেখি কোনোভাবে ভি ম্যাক্সটা বের করার জন্য যাবতীয় দেখো সব ডেটা তোমার দেওয়া আছে। তোমার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ দেওয়া আছে, এই যে দেখো এ দেওয়া আছে। দড়ি কতটুকু লম্বা, অর্থাৎ দেখো দড়িটা যতটুকু লম্বা এইটা আমাদের কিন্তু এই বৃত্তপথের ব্যাসার্ধ আর। সো এখানে যে আরটা বসবে সেটা কিন্তু আসলে এই দড়ির দৈর্ঘ্যের সমান। ঠিক আছে, তাহলে আসো আমরা এখন সর্বোচ্চ গতি বের করার জন্য ভি ম্যাক্স স্কয়ার সমান লিখতে পারি পি ম্যাক্স ইন্টু এরিয়া ডিভাইডেড বাই এম ইন্টু হচ্ছে গিয়ে আর। ঠিক আছে, তাহলে দেখো পি ম্যাক্স এটা কি দেওয়া আছে না, সর্বোচ্চ কত স্ট্রেস নিতে পারে দেওয়া আছে 5 ইন্টু 10⁸ ইন্টু আমাদের এরিয়া কত দেওয়া আছে 10⁻⁻⁴ ইন্টু স্মল আর কতটুকু দেওয়া আছে, এই যে স্মল আর কোনটা হবে, যেহেতু এটাই যে ব্যাসার্ধ নিয়ে ঘুরছে সেটা কি দড়ির দৈর্ঘ্যের সমান, তাই দড়ির দৈর্ঘ্য যেটা সেটাই কিন্তু আর এর জায়গায় বসাই দিবা ভাই। সো 0.5 ডিভাইডেড বাই এম কত, কত কেজি ভরের ব্লককে ঘোরানো হচ্ছে 10 কেজি ভরের ব্লককে, এইটাকে তুমি ঠাস করে রুট করে দিবা, তাহলে কিন্তু ভিম্যাক্স কত পেয়ে যাবা। দেখো কত হয়, দেখো কত হয়। এফ ম্যাক্স কে টি ম্যাক্স কিভাবে লিখলেন ভাইয়া, এফ মানে বল ছিল না, এফ মানে তো বল। সো এই দড়ির ক্ষেত্রে যে বলটা সেটা মূলত কি টান বল না, সো বলেরই এটা আরেকটা রূপ। সো সেমই তো আসলে এফ ম্যাক্সও যা টি ম্যাক্সও তাই। বলটাকে এখানে এফ দিয়ে প্রকাশ করতাম আমরা যখন কনভেনশনাল সূত্র শিখছিলাম তখন, আর এখানে তো বলটাকে টি দিয়ে প্রকাশ করছি, এই যে দড়ির টান বল দিয়ে প্রকাশ করছি। সো টান বলটাই তো এফ এর সমান এখানে 5 ইন্টু 10⁸ ধরো 0.5 ডিভাইডেড বাই 10 রুট করব 50 আসে, ভিম্যাক্স এর মান আসে 50, ভিম্যাক্স এর মান আসে 50। বুঝতে পেরেছো, ভিম্যাক্স এর মান আসে 50। সো এই আইডিয়াটা ক্লিয়ার থাকতে হবে, কিন্তু এই আইডিয়াটা ক্লিয়ার থাকতে হবে। যখন বস্তুকে বৃত্তাকার পথে ঘোরাচ্ছ তখন দড়ির টান বলটা কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছে। ম্যাক্সিমাম কত বেগে ঘোরাতে পারবা, ভি ম্যাক্সিমাম কখন হবে, যখন প্রযুক্ত বলটাও ম্যাক্সিমাম হবে, যত বেশি টান বল দিবে তত বেশি বেগে ঘোরানো যাবে। সো এই ম্যাক্সিমাম টান বল সমান সমান কি, ব্রেকিং স্ট্রেস ইনটু এরিয়া। তাহলে এখান থেকে ভি ম্যাক্সটা বের করে ফেললাম। ক্লিয়ার? মজা কিনা বলো? খুব ট্যাশ, অনেক ট্যাশ। এই অঙ্কটা কাছাকাছি কনসেপ্টের, এটা এবার তুলে ফেলো, এইটা এইবার তুলে ফেলো তো ঝটপট। আগের বার আমরা আনুভূমিক ভাবে ঘুরাইছিলাম, এইবার আমরা উলম্ব তলে ঘুরাচ্ছি। সো দেখছো এই চ্যাপ্টারে কিন্তু অ্যাডমিশনের কেসগুলাতে নিউটনীয় বলবিদ্যার কিছু কিছু জিনিসপত্র কিন্তু লাগে, এবং স্যারদের আসলে এই টপিকগুলো খুব ফেভারিট, যেখানে ধরো একাধিক কনসেপ্টের ম্যাথ দেওয়া যায়। তোমরা এবার ইয়ার ফাইনালের পরীক্ষার সময়
চেষ্টা করো। পর্যাবৃত্ত গতি আর মহাকর্ষ রিলেটেড মিক্স করে কিন্তু প্রশ্ন দেয়, ওই টাইপটা একটু দেখে যাবা কিন্তু। মহাকর্ষ এবং পর্যাবৃত্ত গতি মিক্স করে কি বলতে পারে, এরকম অঙ্ক আছে না যে পাহাড়ের পাদদেশে আর পাহাড়ের ওই উচ্চতায়, এই উচ্চতায় জি এর মান কত চেঞ্জ হলো, ঘন্টায় কতটুকু ঘড়ি স্লো হয়ে গেল বা ঘন্টায় কতটুকু ফাস্ট হলো, এরকম টাইপের যে অঙ্কগুলো আছে সেগুলো মাস্ট দেখে যাওয়া, মাস্ট, কোনো বিকল্প নাই। এই আমি জানি কোথায় ছিলাম, তোলা হয়েছে প্রশ্ন, গুড। আচ্ছা দেখো কি বলছে, একটা 0.5 মিটার লম্বা এবং 4 মিলিমিটার স্কয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট তারের এক প্রান্ত একটা 2 কেজি ভরের বস্তুর সাথে যুক্ত। একটা 0.5 মিটার লম্বা এবং 4 মিলিমিটার স্কয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট তারের এক প্রান্ত একটা 2 কেজি ভরের বস্তুর সাথে যুক্ত। বস্তুটা 0.5 মিটার ব্যাসার্ধ নিয়ে উলম্ব বৃত্তাকার পথে ঘুরছে। ভাইয়া, উলম্ব বৃত্তাকার পথে বস্তুটা বৃত্তের একদম নিচের অংশে 5 মিটার পার সেকেন্ড বেগ লাভ করে। বস্তুটা বৃত্তের নিচের অংশে থাকাকালে তারের বিকৃতি কত? তারের বিকৃতি কত? সো দেখি কাহিনীটা কি বললো। উলম্ব বৃত্তাকার পথে এটা ঘুরছে, ঠিক আছে। সো 0.5 মিটার ব্যাসার্ধ নিয়ে ঘুরতেছে, ওকে ফাইন, 0.5 মিটার ব্যাসার্ধ। তো যখন এটা একদম এই জায়গাতে আছে, যখন এইটা এই যে 0.5 মিটার লম্বা এবং 4 মিলিমিটার স্কয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট তারের এক প্রান্ত একটা 2 কেজি ভরের বস্তুর সাথে যুক্ত, বস্তুটা 0.5 মিটার ব্যাসার্ধ নিয়ে উলম্ব বৃত্তাকার পথে ঘুরছে। বস্তুটা বৃত্তের একদম নিচের অংশে, এই যে দেখো বস্তুটা বৃত্তের একদম নিচের অংশে কত বেগ লাভ করছে? বেগ লাভ করছে বলছে, বেগ লাভ করছে বলছে 5 মিটার পার সেকেন্ড। তাহলে বস্তুটা বৃত্তের নিচের অংশে থাকাকালে তারের বিকৃতি কত? ঠিক আছে, তারের বিকৃতি কত? আচ্ছা ভাইয়া, বিকৃতি সমান আমরা কি জানতাম আগে একটু দেখি তো, আমি তো সূত্র ভুলে গেছি। এই যে দেখো তো, এফ বাই এ সমান সমান ওয়াই ইন্টু স্মল এল বাই ক্যাপিটাল এল না? হ্যাঁ, এটা ছিল বিকৃতি। সো স্মল এল বাই ক্যাপিটাল এল এটা সমান সমান হবে এফ ডিভাইডেড বাই এ ইন্টু ওয়াই, তাই না? এফ ডিভাইডেড বাই এ ইন্টু ওয়াই। আচ্ছা, সো ভাইয়া বলো তো আমাদের এখানে এই যে এফ, এফ সমান সমান কত হবে দেখি, এটা তোমরা পারো কিনা। এর মান কত বলো তো? 4 মিলিমিটার স্কয়ার। সো এটা 4 ইন্টু 10 টু দি পাওয়ার যাই হোক, এই যে 10 টু দি পাওয়ার -4 হবে। মিলিমিটার স্কয়ার যেহেতু না, সরি মিটারে কনভার্ট করতে গেলে 10 টু দি পাওয়ার -6 হবে এখানে। ওয়াই এর মান কত দেওয়া আছে? 10 টু দি পাওয়ার 11। আচ্ছা, এখন এফটা কত হবে বলো তো? এইখানে দড়ির টানটা কত হবে? যখন উলম্ব বৃত্তাকার পথে ঘুরছে তখন এই দড়ির টানটা কত হবে? এই যে এই এফটা কত হবে বলতে পারো? এফটা কত হবে? দেখো, আমরা নিউটনীয় বলবিদ্যা শিখছিলাম, যখন একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরতে দেখবা, বৃত্তাকার পথে ঘুরতে দেখবা, তখন কেন্দ্রের দিক বরাবর
সকল বলের লব্ধি হবে কেন্দ্রমুখী বলের সমান। কি 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 এর মানে কি? দেখো তো এই জায়গাতে বস্তুটার উপরে কি কি বল কাজ করছে আগে বলো। একটা বল কাজ করছে দড়ির টান বল, এই যে একটা বল কাজ করছে দড়ির টান বল, এবং আরেকটা বল কাজ করছে নিচে এমজি বল। তো এই সবগুলা বল মিলে এই টি এবং এই এমজি এরা সবাই মিলে কেন্দ্রমুখী বলের যোগান দিবে। এখন বলো তো এই টি আর এমজি এদের লব্ধি কত? টি প্লাস এমজি। এদের লব্ধি কি টি প্লাস এমজি? না, এদের লব্ধি কত? টি আর এমজির লব্ধি কত? টি মাইনাস এমজি। তাহলে যে লব্ধিটা পাবা সেটাই কিন্তু তোমাকে কেন্দ্রমুখী বলের যোগান দিবে, এমভি স্কয়ার বাই আর এর যোগান দিবে। তাহলে দেখো টি সমান সমান কি হচ্ছে? এমভি স্কয়ার বাই আর প্লাস এমজি। ভাইয়া যাদের নিউটনীয় বলবিদ্যা ক্লাসগুলো সব করা আছে এগুলাতে একেবারে ইজি। তাহলে টি সমান সমান এমভি স্কয়ার বাই আর প্লাস এমজি। দেখো ক্লিয়ার কিনা দেখো। সো মেইন কনসেপ্টটা ছিল বৃত্তাকার পথে ঘুরলেই ভাই কেন্দ্রমুখী বল থাকতে হবে। কেন্দ্রমুখী বল কারা কারা মিলে যোগান দিবে? কেন্দ্রমুখী বল যে যোগান দিবে কে কে মিলে যোগান দিবে? যারা কাজ করতেছে তারা মিলেই যোগান দিবে। সো দেখো এটা হলো টি, এটা হলো এমজি। সো তাহলে লব্ধি বল কত? টি মাইনাস এমজি। এই টি মাইনাস এমজি এরা সবাই মিলেই কিন্তু কেন্দ্রমুখী বল এমভি স্কয়ার বাই আর এর যোগান দিবে। কি ঠিক আছে? আচ্ছা, সো তাহলে আমরা এখান থেকে কিন্তু টি এর মানটা যে পাবো দেখো এমভি স্কয়ার বাই আর প্লাস হচ্ছে এমজি। সো আমরা এখান থেকে পাচ্ছি 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 ইন্টু 10 টু দি পাওয়ার 11, আর এদিকে এমভি স্কয়ার বাই আর, এমভি স্কয়ার বাই আর, এম এর মান কত জানি দেওয়া 2 কেজি, বেগ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড দেওয়া আছে, ডিভাইডেড বাই আর কত হবে? আর হচ্ছে তারের ব্যাসার্ধ 0. তারের দৈর্ঘ্য 0.5, প্লাস হচ্ছে এম মানে হচ্ছে 2 কেজি ইন্টু 9.8। তাহলে ভাইয়া এখান থেকে হিসাব করে আমরা দেখব কত হয়। ঠিক আছে, 2 ইন্টু 5 5 25 ভাগ 0.5 প্লাস 19.6 ডিভাইডেড বাই 4 ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার মাইনাস 6 10 টু দি পাওয়ার 11। ঠিক আছে, দেখো কত আসে বিকৃতি। সো এটা তো আসতেছে অনেক কম, 0.000299। এমনি কেউ লেখে? সি 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 2.99 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4। ঠিক আছে, এরকম কিছু একটা আসতেছে। হ্যাঁ, 3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4। গুড, 2.99 বা 3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4। বাচ্চারা বুঝতে কি পারছো? বলো তো দেখি বুঝতে পেরেছো কি না? ঠিক আছে, পারফেক্ট। ঠিক আছে, করবা আর অঙ্ক আজকে? বলো, আরো করবা? এই অঙ্কটা করি চলো আজকে, এইটা করে শেষ করি। আচ্ছা, এইটা আমরা করছিলাম মনে হয়, এটা সম্ভবত আমরা করেছিলাম। আচ্ছা দেখি এটা আগে করি, আসো তুলে ফেলো ঝটপট, ঝটপট তুলে ফেলো, ঝটপট তুলে ফেলো। ও জি সমান 10 আছে, সরি তাহলে 9.8 দিয়ে ভুল করছে, এটা 10 ধরে করবা। সরি ঠিক আছে, জি এর মান 10 ধরতে হবে। দুঃখিত, আন্তর্জাতিকভাবে দুঃখিত, ভুল করে ফেলেছি, ক্ষমা করে ফেলেছি, ভুল করে দাও, ক্ষমা করে ফেলেছি, ভুল করে দাও। ম্যাগনেটিজম কবে নেবেন? কলেজে তো ফাইনালি ইনক্লুডেড ম্যাগনেটিজম। ভাই কলেজে যদি কোনো চ্যাপ্টার লাগে তাইলে আর্কাইভ দেখে ফেলো, অপূর্ব সুন্দর ক্লাস আছে, আর্কাইভটা দেখে ফেলো। কলেজে খায় দেখ কাজ পায় না তোমাদের এই যে ইয়ার ফাইনাল গুলাতে, কেমনে করে আমি দেখলাম, কলেজের নাম বলতেছি না, জ্যামিতিক আলোক বিজ্ঞান দিয়ে রাখছে, 4 নাম্বার চ্যাপ্টার দিয়ে রাখছে, 5 নাম্বার চ্যাপ্টার দিয়ে, মানে ফাইজলামি করে। ফার্স্ট পেপার পড়ানোর টাইম মানে পায় না,
ফার্স্ট পেপার না পড়ায় সেকেন্ড পেপারের ওই লাস্টের দিকে চ্যাপ্টারগুলো দিয়ে রাখছে, মানে মাঝখানের গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো দিয়ে রাখছে। চলো চলো পরেরটা দেখি কি বলছে। ইয়ং এর গুণাঙ্ক নির্ণয় করার একটা এক্সপেরিমেন্টে 5টা ভিন্ন ভিন্ন দৈর্ঘ্যের কিন্তু সমান প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের স্টিলের তার নেওয়া হয়। ঠিক আছে, 5টা ভিন্ন ভিন্ন দৈর্ঘ্যের, 5টা ভিন্ন ভিন্ন দৈর্ঘ্যের কিন্তু সমান প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের, এই যে এত ক্ষেত্রফলের স্টিলের টান নেওয়া হয়। এদের প্রসারণ ভার্সেস লোড। বলতো প্রসারণ এর সংকেত কি, মানে কি দিয়ে প্রকাশ করি আমরা? স্মল এল দিয়ে প্রকাশ করি। এই যে এক্সটেনশন ভার্সেস লোড, প্রসারণ মানে এক্সটেনশন, এক্সটেনশন মানে হচ্ছে স্মল এল, আর লোড মানে কত? এফ। সো আমাদের স্মল এল বাই এফ এর একটা গ্রাফ দেওয়া আছে। বনাম তারের দৈর্ঘ্য ক্যাপিটাল এল এর সাথে এদের সম্পর্ক কেমন এটা দেওয়া আছে একটা উপাদানের জন্য। ঠিক আছে, ইয়ং এর গুণাঙ্ক বের করতে চাই, তার জন্য এইরকম দেখো কি করছে, বিভিন্ন দৈর্ঘ্যের টান নিছে এবং তার জন্য স্মল এল বাই এফ কত সেগুলার মানগুলাকে বসাইছে। ঠিক আছে, ল্যাবের মধ্যে বিভিন্ন দৈর্ঘ্যের তার নিছে। একটা স্টিলের তার ধরো, স্টিলের 1 মিটার দৈর্ঘ্যের তার নিছে, দেখছে স্মল এল বাই এফ হচ্ছে এত আসে। 2 মিটার দৈর্ঘ্যের তার নিছে, দেখছে এত আসে। 3 মিটার দৈর্ঘ্য নিছে, এত আসে। 4 মিটার আসে, 5 মিটার দৈর্ঘ্যে এত আসে স্মল এল বাই এফ। এখন বলছে যদি স্টিলের তারগুলার ইয়ং এর গুণাঙ্ক এত হয়, যদি স্টিলের তারগুলো ইয়ং এর, তাহলে এক্স এর মান কত হবে? তাহলে এক্স এর মান কত হবে? তাহলে ভাইয়া খেয়াল করো, দেখো যখনই তোমার গ্রাফ দেওয়া থাকবে তুমি আগে চেষ্টা করবা সমীকরণটা লিখে ফেলতে। যেই যেই রাশিগুলো দেওয়া আছে এগুলো সম্পর্কিত সমীকরণ কি এটাকে লিখে ফেলার চেষ্টা করবা। তো আমরা জানি যে এফ ক্যাপিটাল এল ডিভাইডেড বাই এ ইন্টু স্মল এল সমান সমান হচ্ছে ওয়াই ছিল। সো আমাদের এল বাই এফ কত বের করতে হবে? দেখো তো, স্মল এল বাই এফ, স্মল এল বাই এফ এইটা সমান সমান স্মল এল বাই এফ, এটা সমান সমান কিন্তু এল ডিভাইডেড বাই এ ওয়াই, এ ওয়াই। তো ভাইয়া বলো তো, এই রাশিটা আছে আমাদের ওয়াই অক্ষ বরাবর, তারপরে এই রাশিটা আছে হচ্ছে আমাদের এক্স অক্ষ বরাবর। যেহেতু সরল রেখা, তাহলে এইটা কি আমাদের ঢাল না? বলো তো, এটা আমাদের ঢাল না? এটা কি আমাদের ঢাল না? দেখো সমীকরণ লিখলে কিন্তু তোমার ওয়াই অক্ষ বরাবর কে আছে আর এক্স অক্ষ বরাবর কে আছে, এটা তুমি যখন আলাদা আলাদা লিখতে পারবা, যে ওয়াই অক্ষ বরাবর কে আছে, কোন রাশিটা আছে, এবং এক্স অক্ষ বরাবর কোন রাশিটা আছে, এইটা তুমি যখন আলাদা আলাদা করে লিখতে পারবা, আলাদা আলাদা করে যখন লিখতে পারবা, তখন কিন্তু দেখো অটোমেটিক্যালি যেটা নির্দেশ করতেছে, তুমি যদি এর ঢাল জানো, এর এম বের করতে পারো, তাহলেই কিন্তু 1/ay কত বের হয়ে যাবে। বুঝছো? 1/ay কত বের হয়ে যাবে। আচ্ছা, সো তাহলে আসো আমরা ঢালটা বের করার চেষ্টা করি। তো ঢাল, ঢাল সমান গ্রাফ থেকে, গ্রাফ থেকে, গ্রাফ থেকে, শোনো আমার এই স্লাইড কিন্তু দেখবা না শুধু শুধু, কারণ স্লাইড দেখলে অনেক কথা মিস হয়ে যাবে। বিশ্বাস করো, অনেক কথা মিস হয়ে যাবে। এই যে ইনসাইটগুলো দিচ্ছে, এগুলা শুধু শুধু স্লাইড দেখে এগুলা কিছুই পারবা না, বরং উল্টা মনে হবে আরে ভাইয়াকে ঢালতে শুরু করছে কেন, পরে এখানে গেল কি আগামাথা বুঝতেছি না, এরকম লাগবে। তো দয়া করে আমার স্লাইড দেখবা না, একদম সরাসরি ক্লাসও যদি দেখো টাইনে দেখবা লাগলে, কিন্তু তাও ক্লাসগুলো করবা। ঢাল সমান কেমনে বের করবো? দেখো সরল রেখার ঢাল যে কোনো ওয়াই বাই এক্স নিয়ে করলেই কিন্তু হয়ে যাচ্ছে। তো আসি, দেখো এইটুকু হচ্ছে ওয়াই আর এইটুকু হচ্ছে গিয়ে এক্স। সো ডেল্টা ওয়াই কত? 1.25 ইন্টু 1.25 ইন্টু 10 টু দি পাওয়ার -5। এই যে দেখো এক্সটেনশন বাই লোড যা দেওয়া, এগুলো দশমিক আকারে দেওয়া, তারপরে 10 টু দি পাওয়ার -5 ডিভাইডেড বাই ওয়াই বাই এক্স কত? এক্স হচ্ছে 5 মিটার, 5 মিটার। সো আমাদের এখান থেকে ভাইয়া খেয়াল করে দেখো, 1.25 ইন্টু 10 টু দি পাওয়ার -5 ডিভাইডেড বাই 5। সো আমাদের ঢাল যেটা আসলো, এই ঢাল সমান কিন্তু 1 ডিভাইডেড বাই এ ওয়াই, এটা সমান পাচ্ছি 2.5 ইন্টু 10 টু দি পাওয়ার -6। সো আমাদের কার মান বের করতে হবে? ওয়াই এর মান বের করতে হবে। সো ওয়াই সমান সমান 1 ডিভাইডেড বাই 2.5 ইন্টু 10 টু দি পাওয়ার -6। এই যে ওয়াই সমান, এর মান কত জানি? এর মান দেওয়া আছে 2 মিলিমিটার স্কোয়ার, তাহলে 2 ইন্টু 10 টু দি পাওয়ার -6। দেখি কত আসে।
ইন্টু 10⁻11। সো আমাদের এক্স এর মান বের করতে বলছে, তার মানে এক্স এর মান 2, এক্স এর মান হচ্ছে 2, এই যে এইটা হচ্ছে এক্স এর মান। তাহলে স্ট্র্যাটেজিটা বুঝতে পারছো কিনা বলো? যখন গ্রাফ দেওয়া থাকবে, যখন গ্রাফ দেওয়া থাকবে তখন আমরা ভাই সরল রেখা থাকলে তো y = mx বানাই ভাই, এটা তো ইজি। আর যদি সরল রেখা না থাকে তাহলে যে ডেটাগুলো দেওয়া আছে ওই ডেটাগুলা নিবা। তবে বেশিরভাগ 95% কেসে দেখবা সরল রেখাই দেওয়া আছে কোনো না কোনো ফর্মে। তাহলে সেক্ষেত্রে y = mx করে ফেলবা। y = mx করলে ঢালটা বের করলেই দেখো এই আননোনটা বের হয়ে যাচ্ছে। সো ঢাল মানে বের করলাম কত, ঢাল মানে হচ্ছে এখানে এটার সমান, তাহলে এই যে চলে আসলো, এই যে ঢাল সমান, সুতরাং লিখে দিই এখানে ঢাল m = 1/ay। বুঝছো ইজি কিনা বলো? ইজি পিজি, একেবারে ইজি। আচ্ছা আরো অনেক মজার মজার কিছু ম্যাথ আছে, যেমন এই অঙ্কটা আমি করে দিব না, এই অঙ্কটা আর করবো না। হ্যাঁ, 1 সেন্টিমিটার স্কয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট 10⁻⁻4 মিটার স্কয়ার তারকে টেনে দ্বিগুণ করতে হলে, এইটা তো মনে কোন একটা এমসিকিউতে করছিলাম, এটা একটা তারকে টেনে যদি দ্বিগুণ করতে হয় তাহলে কত বল প্রয়োগ করতে হবে? ভাইয়া তারকে টেনে দ্বিগুণ করা মানে বৃদ্ধি হচ্ছে মূল দৈর্ঘ্যের সমান, ঠিক কিনা বলো তো? তার যা ছিল এল, এটাকে দ্বিগুণ দৈর্ঘ্য করবা, তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি কি মূল দৈর্ঘ্যের সমান না? তাই মিয়া, এটা হলো মূল দৈর্ঘ্য এল, এটাকে যদি ডাবল করতে চাও তাহলে স্মল এলটার মানটাও কি হতে হবে? এল প্লাস এল 2l হতে হবে। তাহলে কত বল প্রয়োগ করতে হবে? সো খেয়াল করো, সো আমাদের y ইন্টু স্মল এল বাই ক্যাপিটাল এল মানে কিন্তু 1, তাহলে কত বল প্রয়োগ করতে হবে ওইটাই জানতে চাইছে। y এর মান হচ্ছে 2 × 10⁻11 ইন্টু এরিয়া হচ্ছে কত ভাইয়া? 10⁻⁻4। f সমান কত হচ্ছে তাহলে? এটাই মনে হয়, দেখো যোগ বিয়োগ গুণ ভাগ করে কি হয়। সো এটা আর করে দিলাম না। এই -7 কেন দিছে? কে দিছে -7? ছি ছি ছি, ইজি, ভেরি ইজি এগুলা। আল্লাহ কোনে চলে আসলাম, ভেরি ভেরি ইজি। আরে এটা সেম সেম চলে আসছে এখানে, ওকে গেল। আচ্ছা আমরা আজকে এই পর্যন্ত রাখি, ঠিক আছে? কিছু হোমওয়ার্ক দিব নাকি? আরে এটা তো হোমওয়ার্ক দেওয়া হয়েছে, এটা হোমওয়ার্ক, এইটা হোমওয়ার্ক। ভাইরার অবলম্বন ঝুলানো আছে প্রাসঙ্গ, না না না, নিজের ওজনের জন্য এটা পরে, এটা করাই দিব, নিজের ওজনের জন্য এটা করাই দিব। এইটা হোমওয়ার্ক দি, এইটা হোমওয়ার্ক দি, অ্যান্সার এখানে দেওয়া আছে দেখবা, এইটা হোমওয়ার্ক দিলাম। তারপরে এইটাও দিব হোমওয়ার্ক, এটা হচ্ছে ওই যে তুলনামূলক অঙ্ক আর কি, ঠিক আছে? অনেকগুলো আমরা আজকে দেখে ফেললাম, গুড। 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা, ঠিক আছে 12টা মতন দেখছি। আর 3টা 4টা বাকি আছে, এছাড়াও আরো অনেকগুলো আছে, সেগুলো আমরা ইনশাল্লাহ পরের ক্লাসে দেখব না, ঠিক আছে? তাহলে শেষ করলাম আমরা আজকে। হ্যাঁ রেনাল নাম্বার ইয়াতে দেখাই দিব না, ওই এই ক্লাসের মধ্যেই দেখাই দিব না, অসুবিধা নেই। ওকে, থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, টাটা, দেখা হবে ইনশাল্লাহ আগামী সপ্তাহে বৃহস্পতিবার। আসসালামু আলাইকুম।